না আই ডোন্ট নো। আমি আপনাদেরকে একটু ব্রিফ করি আর কি। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, সবাই যদি একটু দেখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। আচ্ছা। তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলছি, আমি যে ল্যাবটা কন্ডাক্ট করছি আর কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 2 ল্যাব। তো এই ল্যাবের মার্কস ডিস্ট্রিবিউশন গুলা বা এটার ক্লাসের ইফেক্ট বা রিপোর্টের ইফেক্ট বা অ্যাসেসমেন্টের ইফেক্টটা কিরকম হতে পারে সেটা আমি প্রথম ক্লাসে ব্রিফ করছি এবং বলছি যেটা আসলে আমি সবসময় আর আপনাদেরকে ব্রিফ করবো না। সো অনলাইন ক্লাস আপনাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে হচ্ছে ক্লাস পারফরমেন্সের উপর, বিশেষ করে হচ্ছে ল্যাব রিপোর্ট এবং হচ্ছে আমি যে অ্যাসেসমেন্ট গুলা নিব অন ক্লাসে ছোট সময় বেঁধে, ওই অ্যাসেসমেন্টের উপর। So, আমি প্রথমত আহ, আপনাদের কয়েকজন, যেমন এমডি অলিউল্লাহ, আপনি যদি অনলাইন ক্লাসে থেকে থাকেন, প্লাস হচ্ছে তহিদুর রহমান আপনি, এবং হচ্ছে ইব্রাহিম রিয়াজ আপনি, আপনারা যদি অনলাইন ক্লাসে থেকে থাকেন, আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের নামটুকু সবাই যে ফরম্যাটে দিয়েছে সেই ফরম্যাটে একটু চেঞ্জ করে নেবেন। আর যদি চেঞ্জ না করেন তাহলে আজকে ক্লাসের পর থেকে হয়তো বা আপনারা এই ক্লাসে থাকবেন না আর কি। সো আপনারা আপনাদের নামটুকু চেঞ্জ করে নিন, অথবা আপনারা নতুন কোনো আইডি দিয়ে হচ্ছে ক্লাসে জয়েন হন, যে আইডি দিয়ে হচ্ছে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। So, এখানে আসলে আর বেশি কিছু বলারও নেই, জিজ্ঞাসা করারও নেই। আর যারা একটু ফরম্যাটিং করেছেন নামে, কোনো প্রয়োজন নেই, সবার যেরকম কমন ফরম্যাটে আছে সেই কমন ফরম্যাটটা রাখলেই ভালো। অনেকে স্টারও দিয়েছেন, স্টার স্টার প্রয়োজন নেই, 17-063। ওকে, সো ক্লাস ওয়ার্কে চলে যাই। তো আপনাদের আজকের ক্লাসে যা করাবো তার উপর একটা রিপোর্ট অলরেডি আমি ক্রিয়েট করে দিয়েছি, রিপোর্ট 02। এবং রিপোর্ট 01-এ যদি আমি যাই, সেই রিপোর্ট 01-এ দেখা যাচ্ছে আপনাদের এখানে টোটাল 35 পিপল এই গুগল ক্লাসরুমে অ্যাড আছে। তার মধ্যে 19 জন পিপল হচ্ছে, 19 জন ছাত্র ছাত্রী হচ্ছে এই রিপোর্টটা সাবমিট করছেন। সো এটা খুবই হতাশাজনক। এটা রিপোর্ট যদি আপনারা সাবমিট যদি না করেন অন ডিউ টাইমে, ডিউ টাইম ছিল আজকে 3টা পর্যন্ত, এই 19 জন কিন্তু সরাসরি একটা মার্কস পাবেন। আমি রিপোর্ট গুলো চেক করবো, বাট একটা মার্কস তারা অবশ্যই পাবে। দেন রিপোর্ট চেক করার পর রিপোর্টের উপর বেস করে আবার তারা ভালো ক্যাটাগরি যারা আছে তারা ভালো ক্যাটাগরি মার্কস পাবে। বাট যারা রিপোর্ট সাবমিটই করেন নাই, 16 জন ব্যক্তি, এই যে দেখা যাচ্ছে, এজ এ ফার্স্ট রিপোর্ট হিসেবে আপনাদেরকে আমি একটু অ্যালার্ম করে দিতে চাই। আমি এই বিষয়গুলো কিন্তু খুবই স্ট্রিক্টলি ফলো করবো। আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে থেকেই শুধু এগুলো দেখছিলাম আর কি, কে কি করছেন, কে কি রিপোর্ট সাবমিট করছেন, এগুলো আমি বসে বসে অ্যাসেসমেন্ট করতেছিলাম। তো আমি দেখে আসলেই খুবই হতাশ হয়েছে আর কি। আমার মনে হয় না আমি এরকম কোনো ব্যাচ আগে পাইছি যারা হচ্ছে রিপোর্টের ব্যাপারে হচ্ছে এতটা উদাসীন। তো আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই, এই কোর্সে যদি ভালো করতে চান বা পাশ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কয়েকটা জিনিস ফলো করতে হবে, এটার কোনো বিকল্প নেই। ল্যাব অ্যাসেসমেন্টে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 17 জন ব্যক্তি 6টার মধ্যে সাবমিট করছেন। যে যতটুকু কাজ করছেন 17 জন ব্যক্তি সাবমিট করছেন, বাকি 18 জন করেনি নাই। তো কেন করেন নাই, কি সমস্যা, এগুলো নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, আপনারা যদি ল্যাব ভালো করতে চান, আপনাকে এই দুইটা জায়গায় আপনাদের পারফরমেন্সটা ঠিক রাখতে হবে। সোফার আপনাদের প্রথম ল্যাব চলে গেল, দুইটা ল্যাব গেল, একটা ল্যাব ইন্ট্রোডাক্টরি ল্যাব ছিল, আর একটা ল্যাব চলে গেল। ডোন্ট বি আপসেটেড, বাট আমি আশা করব আপনার নেক্সট যে ল্যাব গুলো হবে সেই ল্যাব গুলোতে সিরিয়াস থাকবে। যারা অলরেডি রিপোর্ট সাবমিট করেন নাই বা অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করেন নাই, তাদের জন্য এটা ফার্স্ট ওয়ার্নিং। এখানে আর দেওয়ার কোনো সুযোগ নেই। এবং অনেকেই হচ্ছে চালাকি করে লেট সাবমিশন করছেন, যেমন 38,
রোল 36, রোল 39, এই তিনজন হচ্ছে আপনার লেট সাবমিশন করেছেন এবং সেই সাবমিশনের টাইম অনেক পরে, 25 তারিখে, যেটা আপনাদের কাজ দেওয়া হয়েছিল 20 তারিখে। আমি আপনাদের সাবমিশন গুলা রিটার্ন করে দিয়েছি। আহ, কেউ যদি সাবমিট করতে চান কোনো অ্যাসাইনমেন্ট, কোনো রিপোর্ট, অবশ্যই ডিউ টাইমের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। ইফ ইউ আর ইন লেট, দেন ইউর ফাইল উইল বি রিটার্নড। সো আমি এটা স্ট্রিক্টলি ফলো করি এবং ফলো করব। আপনাকে অবশ্যই ডেডলাইন গুলো মেনটেন করতে হবে। তো আশা করি আমার দিক নির্দেশনাগুলো আপনারা ক্লিয়ারলি শুনছেন এবং আপনারা এই ল্যাব থেকে এই ইনস্ট্রাকশনস গুলা খুব ভালোভাবে ফলো করবেন। এটা নিয়ে আসলে আমার আর বেশি কিছু বলার নেই। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, আদারওয়াইজ উই গো ফরওয়ার্ড। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, আপনি কথা বলতে চাচ্ছেন, আমি হ্যান্ড রেজ করতে বলছি। স্যার আমার এখানে আমি অপশনটা স্যার পাচ্ছি না স্যার, এই জন্য আর কি হ্যান্ড রাইজ করতে পারেন, অনেকক্ষণ যাবত খুঁজতেছি স্যার। খুঁজে দেখেন, না পাওয়ার তো কিছু নেই। রনি, আপনি কি বলবেন বলেন, রোল 39, রনি হোসেন। স্যার মানে আমি হচ্ছে এর আগের উইকে স্যার আমার একটু সমস্যা ছিল। আর আমার মানে ব্যাচের অনেকেই স্যার, যেহেতু এটা অনলাইন সিচুয়েশনের মধ্যে ক্লাসটা হচ্ছে, তো স্যার গুগল ক্লাসরুমে আমাদের ইউজেবল মানে এই সেমিস্টার থেকেই মোটামুটি আগের সেমিস্টারে ওইভাবে ইয়া করে না, এই সবাই একটু মানে না স্যার, একটু সব দিকেই যদি একটু স্যার একটু অনুরোধ করে স্যার যদি একটু ইয়ে করতেন তাহলে স্যার মানে কি করতাম, আমাদের ইয়েটা কি? মানে স্যার টাইমটা যদি একটু বাড়াই দিতেন অ্যাসেসমেন্টের প্রথম দিকে, যেহেতু একটু পরবর্তীতে স্যার আমরা আমি 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 তো নর্মালি যদি আপনাদের ফিজিক্যালি যদি ল্যাব নিতাম, তো সেক্ষেত্রে আপনাদের যে 2 ঘন্টা ল্যাব, সেই 2 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে যদি 1 ঘন্টা লেকচার দিতাম, আর 1 ঘন্টা আপনাদের অ্যাসেসমেন্ট করতাম। ঠিক আছে? তো সেই হিসাবে আপনাদের অনলাইনে আমি তো অলরেডি আপনাদেরকে ওই ল্যাবের জন্য 2 ঘন্টার উপরে সময় দিছি। সো 2 ঘন্টার মধ্যে যদি সাবমিট করতে না পারেন, এটা তো আসলে আমি আমি আসলে এই ব্যাপার নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না আর কি। আর ল্যাব রিপোর্টের ক্ষেত্রে কি সমস্যা? অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ধরলাম যে এট ফার্স্ট আপনারা হয়তো এনভায়রনমেন্টের সাথে অ্যাটাচ হতে পারেন না, আমি ল্যাব অ্যাসেসমেন্ট যেটা প্রথমটা হয়েছে সেটা আমি কনসিডারেশন প্রয়োজনে লো ওয়েটে কনসিডারেশন করব। বাট ল্যাব রিপোর্ট গুলো কেন সাবমিট করা হয় নাই টাইম মতো? যারা সাবমিট করেন নাই, কেন টাইম মতো সাবমিট করা হয় নাই? এনি আনসার? রোল 36, আপনি কিছু বলবেন? সালাম আলাইকুম স্যার। স্যার আমি ওই দিন ক্লাসে পড়ছিলাম যে স্যার আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল স্যার, তারপরে ল্যাপটপ সমস্যার সমাধান করে স্যার আমি অ্যাসেসমেন্টটা করে স্যার সাবমিট করছিলাম। ওকে, ঠিক আছে, সাবমিট করেছেন। টাইম টেবিলটা আসলে স্ট্রিক্ট ফলো করা হবে। আপনি নেক্সট রিপোর্ট গুলা, ল্যাব অ্যাসেসমেন্ট গুলা রেগুলারলি সাবমিট করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি পিছনে যে ড্রব্যাক আছে সেই ড্রব্যাকটা কাটায় উঠবে আর কি। আমি আপনাদের কন্টিনিউয়াস পারফরমেন্স গুলো ফলো করবো, সমস্যা নেই। ঠিক আছে স্যার, রোল থ্যাংক রোল 51, আপনি কিছু বলতে চাইছিলেন, রোল 51। স্যার না স্যার, আমাদের সিআর রনি সেটা বলছি স্যার, যে আমাদের যে ল্যাব অ্যাসেসমেন্ট যে সময়টা স্যার দেন, আমরা তো স্যার অনেকেই স্যার চাকরি করে বা অনেক কিছু চাকরি করে করতেছি স্যার, আমাদের সময়টা যদি স্যার একটু কনসিডারেবল স্যার একটু বাড়াই দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি স্যার। এটা স্যার আমাদের একটা স্যার আপনার প্রতি অনুরোধ আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের অনুরোধ শুনলাম, কিন্তু এবার আমার কথাটা একটু আপনারা শুনে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যখন ল্যাবে বসবেন, হ্যাঁ, আপনাদের এটা ল্যাব ক্লাস, আপনারা হচ্ছে ল্যাব ক্লাস যখন করবেন, তখন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওই ল্যাবের প্রিপারেশন নিয়ে ফুললি কনসেন্ট্রেট হয়ে আপনাকে ল্যাবে বসতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আপনারা যদি ডুয়েটে যদি ফিজিক্যালি যদি ক্লাস হইতো, আপনারা শনিবার দিন হোক শুক্রবার দিন হোক, আপনারা কি ভার্সিটিতে এসে ক্লাস করতেন না? জি অবশ্যই স্যার। ক্লাস করতেন, ছুটি ম্যানেজ করে হোক, যেভাবে হোক আপনারা ক্লাস করতেন। তো সেক্ষেত্রে আপনারা কি ওইভাবে ল্যাব গুলোতে আপনারা অ্যাটেন্ড করতেন না? অবশ্যই করতেন। সো ফার আপনি অনলাইনে ক্লাস করতেছেন, তো সেটা আপনার জন্য একটা সুযোগ। আমি বলতে পারি যে ওপেন ইউনিভার্সিটিতে যারা আছে তারা হয়তো অনেকে দূর দূরান্ত থেকে আসে, তাদের জন্য একটা সুযোগ। এখন ওই সুযোগটাকে
আপনাকে তো বেস্ট ইউটিলাইজ করতে হবে, অফিস থাকুক যাই থাকুক ওই টাইমটা আপনাকে ওইভাবেই ম্যানেজ করে নিতে হবে। ঠিক আছে, আমি সময় স্যার বাড়াই দিব, ইনশাল্লাহ আমি স্যার। আমি কাজের ওয়েটের উপর বেস করেই কিন্তু সময় দিব আর কি। ঠিক আছে, আমি এমন না যে যে কাজটা আসলে, যেমন আপনাদের কিন্তু অলরেডি অনেকজন সাবমিট করছে, তারা কিভাবে করছে, তারা অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়েছে এবং ক্লাসে মনোযোগ দেওয়ার কারণে তারা ভালোভাবে ওই কাজগুলো করতে পারছে, বিধায় ওরা সাবমিট করতে পারছে। সো আপনারা যদি ক্লাসে মনোযোগ দেন, আমি আপনাদেরকে শিখাবো, না শিখিয়ে আপনাদেরকে বলছি না যে আপনি এটা করে আনেন, এটা করে দেখান, এটা করতে হবে। আমি আপনাদেরকে যে জিনিসটা শেখাচ্ছি সেটার উপরে আমি কিছু আউটপুট চাচ্ছি। তো আপনি যদি ক্লাসে মনোযোগ দেন তাহলে অবশ্যই আপনি তার উপর কিছু আউটপুট আপনি দিতে পারবেন। আপনি 100% না দেন, আপনি 90% দেন, 90% না পারলে 80% দেন, 80%ও পারেন না 10% দেন, কিন্তু সেটা আপনাকে দিতে হবে। মানে আপনি ক্লাসে সিরিয়াস থাকতে হবে, এক কথায় শেষ। আপনাকে আমি বলছি না যে আপনি 100% আমাকে ফিডব্যাক দেন। কেউ 100% ফিডব্যাক দিয়ে 10-এ 10 পাবে, কেউ 20% ফিডব্যাক দিয়েও 10-এ 10 পাবে, সেটা জাজ করার দায়িত্ব হচ্ছে আমার। ঠিক আছে, মানে আপনারা হয়তোবা আমাকে ইনিশিয়ালি, আপনাদের সাথে এর আগে কোনোদিন ক্লাস হয় নাই, আপনারা কিভাবে নিচ্ছেন আই ডোন্ট নো, বাট আমি আমি কিছু কিছু ব্যাপার একটু ফলো করি আর কি। আমি হচ্ছে আপনি আমাকে ভাইবেন না যে আমি এই জাজমেন্টটা ঠিক মতো করবো না, আমি প্রপার জাজমেন্ট করবো। সো একটা দুইটা ক্লাস গেছে, ডোন্ট ওয়ারি, আর অনেকগুলা ক্লাস বাকি আছে। আপনারা সেই ক্লাসগুলোতে একটু অ্যাটেন্টিভ হন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু শিখতেও পারবেন, প্লাস হচ্ছে আপনাদের যে ল্যাগিংস গুলো আছে সেই ল্যাগিংস গুলো অটোমেটিক্যালি কাটিয়ে উঠবে। ওকে, রোল 23। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন। স্যার, আহ, আমরা যেহেতু অনেকে জব করি, তো এটা জাস্ট স্যার মানে আমার ব্যক্তিগত একটা আইডিয়া মনে হলো যে আসলে আপনার যেহেতু ল্যাবটা তো আমাদের ফিডব্যাক দিতে হবে, তো সেই ক্ষেত্রে শনিবারে অনেকের অফিস থাকে, যে আমাদের এই ক্লাসটা বিশেষ করে যেহেতু ইম্পর্টেন্ট একটা ল্যাব, আমাদের যদি ফ্রাইডে নিতেন তাহলে হয়তো বা আমাদের সবার কাছে, কারণ অফিসের পিসিতে স্যার অনেক সময় হয় না, তো এই জন্য আর কি যদি শুক্রবারে নিতেন ওকে, তাহলে ওকে, নো প্রবলেম। এটা আমাদের জন্য যদি ভালো হয়। আপনারা প্রত্যেকের সাথে কমিউনিকেশন করেন, করার পরে যদি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ শুক্রবার আপনারা সবাই থাকতে পারবেন, আমি শুক্রবারে ক্লাস নিব, আমার এটা সমস্যা হইলে নেই। আমরা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারবো আর কি, ইনশাল্লাহ। ওকে, তাহলে শুক্রবার ক্লাসের পক্ষে যারা একমত তারা সবাই হ্যান্ড রেজ করেন। আমি একটু দেখি কতজন হ্যান্ড রেজ করে। So, আমি একটা ডিসিশন নিতে চাচ্ছি, সেই হিসাবে আমি আহ, স্যার আপনাদের ফিডব্যাকের উপর বেস করে আমি ডিসিশনটা দিব আর কি। যারা স্যার একটা এগ্রি কথা আছেন বলবো hand স্যার। raise করেন। আপনি বলেন। স্যার আমাদের তো শিডিউল থাকে স্যার, ক্লাসের শিডিউলের বাইরে তো ওইভাবে তো ক্লাস নেওয়া সম্ভব মনে করেন হবে কি? এই যে দেখছেন, মানে উত্তর পাইছেন, যে আমাকে বলছেন শুক্রবারে ক্লাস নেওয়ার কথা, আপনার আপনার বেচমেট আপনাকে উত্তর দিচ্ছে। সো আমি 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 এই ব্যাপারে আর কোনো কথা শুনবো না। লেট মি ফিনিশ। আমি এই ব্যাপারে কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনারা নিজেরা ডিসাইড করে আমাকে জানাবেন, আমাকে কোনো সমস্যা নেই। আমাকে যদি বলেন আপনারা সবাই ক্লাসে উপস্থিত থাকবেন শুক্রবারে, সিআর এর মাধ্যমে জানাবেন। সিআর যদি আমাকে বলে যে স্যার হ্যাঁ শুক্রবারে ক্লাস করবো এতটা বাজে, আমি ওই টাইমে ক্লাস নিয়ে নিবো, সমস্যা নেই। এবং সেটা যদি সন্ধ্যা 7টায় হয় আমার কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য করতে প্রস্তুত আছি। বাট এমন কোনো কথা বলা যাবে না যে স্যার আমি ক্লাস করতে পারতেছি না আর আমি ক্লাস করতে পারতেছি। এই ডিসিশন গুলো নিজেরা সবাই একত্রিত হয়ে থার্ড ইয়ারে পড়াশোনা করেন। হ্যাঁ, এখন আসলে এগুলো নিয়ে আমি চাচ্ছি না যে ক্লাসে কোনো ডিসকাস করি। সো ইটস আপ টু অল অফ ইউ। আপনারা প্রত্যেকে সিআর এর সাথে কথা বলে নিজেরা নিজেরা ঐক্যমত হয়ে আমাকে জানাবেন, তখন আমি প্রয়োজনে শুক্রবার দিয়ে ক্লাস নিব। শুক্রবার যদি সন্ধ্যা 7টায় নিতে বলেন সেটাও পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, আমি এই ব্যাপারে কথা বলছি না, সবাই হ্যান্ডটা লোয়ার করে ফেলেন। সিআর সিআর আমি ঠিক বলছি? রোল 39 রনি? জি স্যার, আমি দরকার হলে একটা মেসেঞ্জারে পোল দিব, না কতজন করতে ইচ্ছুক। যাই হোক, আপনারা ডিসকাস করে, আমি আমি কোনো সিঙ্গেল পার্সনের কাছ থেকে কোনো কমেন্ট শুনতে চাচ্ছিলাম না, যে পরবর্তীতে কেউ যদি কোট করে তাহলে সেটা দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে।
ঠিক আছে, ওকে। সো অনেক কথা হয়ে গেল। তো আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা একটু ক্লাসে মনোযোগ দিবেন এবং আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর, আপনারাও একটু একটু চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, তাহলে কঠিন লাগবে না। আর আপনি যদি জমিয়ে রাখেন সবকিছু, তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক কিছু কঠিন লাগবে। সো আমি পার্টিসিপেন্টের নেম চেঞ্জ করার পারমিশনটা দিয়ে রেখেছি, যাদের নেম সমস্যা আছে তারা নেম চেঞ্জ করে নিতে পারে। স্যার, স্যার আপনি যেটা বললেন ফ্রাইডে যদি আপনি সন্ধ্যার পরও নিতে পারেন, তাহলে তো আমাদের মনে হয় ক্লাস শিডিউলে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা, ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে বলছি, আপনারা কি বুঝেন না আমার কথা? আমি বলছি না আমি এই ব্যাপার নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। আমি তো আমার মেসেজ আপনাদেরকে দিয়েছি, এখন আপনারা নিজেরা কমিউনিকেশন করে আমাকে জানাবেন, শেষ। আপনারা আবার এটা নিয়ে কথা বলছেন কেন? আমি তো বলছি আমার সমস্যা নেই। আপনারা নিজেরা কথা বলুন, এক এক হয়ে কথা বলে তখন আমাকে জানান সিআর এর মাধ্যমে, আমি ক্লাস নেবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি আর কি। আজকের ক্লাসে আমরা কিছু জিনিস শিখবো। সো জাস্ট এ মিনিট, আমার একটা ফোন আসছে। তো আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখছি C#.NET, এর টাইপস, অপারেটর, এক্সপ্রেশনস, তারপর হচ্ছে ডিসিশন এন্ড ইটারেটিভ স্টেটমেন্টস, তারপর হচ্ছে লেবেল, টেক্সট বক্স প্যাটার্ন, কম্বো বক্স, লিস্ট বক্স। আমরা একে একে সবকিছুই দেখবো এবং আপনাদেরকে ইন ডিটেলসে সবকিছু শেখানোর চেষ্টা করবো। সো আমরা অলরেডি প্রত্যেকে যেটা টাইপস, অপারেটর, এক্সপ্রেশন, ডিসিশন এন্ড ইটারেটিভ স্টেটমেন্টস, এই যে টার্মস গুলা, সেই টার্মস গুলোর সাথে প্রত্যেকেই সুপরিচিত। কারণ আমরা অলরেডি থার্ড ইয়ারে পড়াশোনা করি, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছি, আমরা হচ্ছে সিএল ল্যাব করেছি, আমরা অনেক কিছু শিখছি ইতিমধ্যে, যার মধ্যে হচ্ছে আমরা এই ডাটা টাইপ মানে কি, অপারেটর মানে কি, এক্সপ্রেশন মানে কি, ডিসিশন, ইটারেটিভ স্টেটমেন্ট, এগুলো মানে কি, এগুলো আপনাদেরকে আসলে এখানে শেখানো হবে না। আপনাদেরকে এখানে দেখানো হবে যে আসলে এই ডেটা টাইপস, অপারেটর এবং এক্সপ্রেশন, ডিসিশন বা ইটারেটিভ স্টেটমেন্টসটা C# যে ল্যাঙ্গুয়েজটা আছে এর মধ্যে আসলে আমরা কিভাবে ইউজ করব, তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কিরকম হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনাদেরকে এখানে আলোচনা করা হবে। সেখানে থিওরিটিক্যালি বেশি কিছু আলোচনা করা হবে না, থিওরিটিক্যালি আলোচনাগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, সেই জিনিসগুলো হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে ডিসকাস করবো। সো উই নো দ্যাট ডাটা টাইপস কি, আমরা জানি ডাটা টাইপস কি। কোন একটা ভেরিয়েবলকে যখন আমরা আমাদের প্রোগ্রামিং এর মধ্যে যখন কাজ করতে চাই, তখন তাকে একটা নির্দিষ্ট ফরম্যাটের টাইপস এর হচ্ছে তাকে ডিক্লারেশন করতে হয়। ডাটা টাইপস দুই ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস। তো আমরা যখনই আমাদের C#.NET এ কাজ করব, আমরা এভাবে আমাদের সাইজ অনুসারে বিভিন্ন ধরনের ডাটা টাইপস হচ্ছে আমরা ডিক্লেয়ার করব। সেগুলো খুবই বেসিক জিনিস, এগুলো কিছু বলার নেই। আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে কিভাবে ডাটা টাইপস হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হয়। তো তার আগে হচ্ছে আমরা একটু শুরু করব এভাবে, আমরা একটা প্রত্যেকে হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিওতে আজকে নতুন একটা প্রজেক্ট ওপেন করব। প্রজেক্ট ওপেন করে সেই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা মূলত কাজ করব আর কি। ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আজকে আমরা যে প্রজেক্ট ওপেন করব সেটা হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে প্রজেক্ট ওপেন করেছিলাম। আজকে আমরা প্রজেক্ট ওপেন করব হচ্ছে উইন্ডোজ ফর্মে। তো সবাই খেয়াল করি, আমরা প্রথমে ক্রিয়েট নিউ প্রজেক্টে চলে গেলাম। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে অপশন সিলেক্ট করব হচ্ছে C#, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে উইন্ডোজ, এবং এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ডেস্কটপ। সো আমাদের এখানে কিছু অপশন আছে, এখানে আমরা দেখি উইন্ডোজ ফর্মস অ্যাপ .NET ফ্রেমওয়ার্ক, এরকম একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। আবারও বলছি, এখান থেকে C#, এখান থেকে উইন্ডোজ, এখান থেকে ডেস্কটপ, এবং এখানে হচ্ছে C# এর উইন্ডোজ ফর্ম অ্যাপ .NET ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে হচ্ছে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন আমার প্রজেক্টের নেম চাচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমরা এখানে দিলাম হচ্ছে lab03। দেন আমি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। অটোমেটিক্যালি হচ্ছে আমার এই প্রজেক্টটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর আমাকে একটু সময় দিবে, সময় যাচ্ছে, সে ওপেন হচ্ছে।
সো আমার প্রজেক্ট ওপেন হয়েছে, আপনারা প্রত্যেকে আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের একটা ফর্ম। এই ফর্মের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বাটন, তারপর হচ্ছে টেক্সট বক্স, তারপর হচ্ছে কম্বো বক্স, মানে আমার সফটওয়্যারের জন্য যে সকল টুলস গুলা লাগবে সেই টুলস গুলা নিয়ে হচ্ছে আমরা এই ফর্মের মধ্যে কাজ করব। আচ্ছা, এখন বেসিক্যালি সবার শুরুতে আমি আপনাদেরকে হচ্ছে একটা লেবেল নিব। এবার আমি টুল বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু টুল শো হচ্ছে। হ্যাঁ, এখানে কিছু টুল শো হচ্ছে লেফটে। তো এখানে অল উইন্ডোজ ফর্মের মধ্যে অনেকগুলা টুল আছে। আমরা আমাদের যে সকল টুলগুলো প্রয়োজন আমরা সেই টুলগুলো দেখবো, এবং আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে যদি অন্য কোনো টুল নিয়ে যদি স্টাডি করতে চান, কাজ করতে চান, আপনারা অনলাইনে সার্চ করলেই দেখবেন যে ওই টুল সম্পর্কে বিস্তারিত চলে আসবে। তো আমি এখান থেকে ফার্স্ট একটা লেভেল নিচ্ছি। দেখেন এখানে একটা লেভেল আছে, সেই লেভেলটা নিচ্ছি। লেভেল নিয়ে আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেন এখানে আমি ক্লিক করলাম, তার মানে এখানে একটা লেভেল চলে আসলো। এটা হচ্ছে একটা লেভেল। সো এই লেভেলের মধ্যে একটা টেক্সট আছে, সেই টেক্সটটা হচ্ছে লেভেল 1। এই লেভেলের মধ্যে একটা টেক্সট আছে, সেই টেক্সটটা হচ্ছে লেভেল 1। আচ্ছা, লেভেল মানে কি? লেভেল মানে হচ্ছে আমরা সাপোজ যখন কোন একটা সফটওয়্যার সিস্টেমের মধ্যে আমরা লিখি না যে ইনপুট, মানে সাপোজ লিখলাম হচ্ছে ইউর নেম, ফার্স্ট নেম। ফার্স্ট নেমের একটা লেভেল থাকে, এরপর একটা বক্স থাকে, সেই বক্সের মধ্যে আমরা নাম লিখি। সো সাপোজ এটা হচ্ছে একটা নাম্বার, একটা লেভেল নিচ্ছি, আরেকটা লেভেল নিচ্ছি, এখানে দিচ্ছি, সবাই একটু খেয়াল করি। একটা লেভেল দিলাম, দুটা লেভেল দিলাম। এরপর আমি হচ্ছে টুল বক্স থেকে একটা টেক্সট বক্স নিচ্ছি, না হলে আমরা এখানে সার্চ করবো, টেক্সট লিখলে টেক্সট বক্স চলে আসবে। আমরা এখান থেকে টেক্সট বক্স নিব, টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নিলাম। এরপরে আবার হচ্ছে টুলে ক্লিক করে এটা পিন, এখান থেকে আমরা আবার আরেকটা টেক্সট বক্স নিলাম, তার মানে দুইটা টেক্সট বক্স নিয়েছি। ওকে, তো আমার কাজগুলো খেয়াল করেন, আমার কাজের বিস্তারিত বর্ণনা আপনাদের যে আপনাদেরকে আমি যে ডকুমেন্টেশনটা দিব সেই ডকুমেন্টেশন আপনারা পাবেন। সো আমি যে কাজগুলো করাচ্ছি সেই কাজগুলো প্র্যাকটিক্যালি খেয়াল করেন। ওকে, এরপর আমি একটা সাবমিট বাটন নিচ্ছি, বাটন যেটা দিয়ে আমি সাবমিট করব, সাবমিট বাটন, রেজাল্ট ফাউন্ড। এখানে যদি বাটন দিই, দিস ইজ বাটন, একটা বাটন নিলাম, সেই বাটনটা আমি এখানে ক্লিক করলাম। জাস্ট কি করলাম, আমি এখানে একটা লেভেল নিয়েছি, আরেকটা লেভেল নিয়েছি, একটা টেক্সট বক্স নিয়েছি, দুইটা আরেকটা টেক্সট বক্স নিয়েছি, দুইটা টেক্সট বক্স, দুইটা লেভেল, একটা বাটন। ওকে, দেন আমি এই যে ইয়াটা, এখানে আমি আরেকটা টেক্সট বক্স নিচ্ছি। আমি যেভাবে কাজ করছি সিকুয়েন্সিয়ালি ভাবে একটু খেয়াল করতেই থাকেন, একটু পরে আপনারা বুঝবেন সবকিছু। আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, যে টেক্সট বক্সের মধ্যে জন্য আরেকটা লেভেল নিচ্ছি, সেই লেভেলটা দিলাম হচ্ছে এই জায়গায়। সো এখানে তিনটা লেভেল নেওয়া হয়েছে, তিনটা টেক্সট বক্স নেওয়া হচ্ছে, একটা বাটন নেওয়া হচ্ছে। আমরা চাইলে এই টেক্সট বক্স গুলাকে একটু বড় করতে পারি, এভাবে করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু কাস্টমাইজেশন আমরা করতে পারি। এটাকে চাইলে আমরা একটু সরাইতে পারি, এটাকে আর একটু বড় করতে পারি। হ্যাঁ, এভাবে আমরা কিছু কাস্টমাইজেশন করতে পারি। সো এগুলা, এই যে এক একটা টুল, এর প্রতিটা টুলকে কাস্টমাইজ করার জন্য, প্রতিটা টুলের জন্য আলাদা আলাদা বিভিন্ন ধরনের প্রপার্টিজ থাকে। এই প্রপার্টিজ গুলো যদি আমরা চেঞ্জ করি বুঝে বুঝে, তাহলে হচ্ছে আমাদের এই যে টুল বক্স গুলো, এই যে টুল গুলো আছে সেই টুলগুলোর প্রপার্টিজ গুলো চেঞ্জ হবে। কারণ প্রপার্টিজ গুলো কোথায় পাবো? প্রপার্টিজ গুলোর জন্য আমাকে ফার্স্টে হচ্ছে আমি যে টুলটা নিয়েছি সেই টুলের মধ্যে ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে নিয়েছি লেভেল 1, আমি এখন লেভেল 1 এ ক্লিক করলাম। লেভেল 1 এ ক্লিক করার পরে আমার রাইট সাইডে দেখেন এই জায়গায় প্রপার্টিজ নামে একটা ডায়ালগ বক্সের মতো একটা বক্স আছে, যে বক্সের মধ্যে এই লেভেলের জন্য সকল ধরনের প্রপার্টি শো করছে। এই লেভেলের জন্য সকল ধরনের প্রপার্টি শো করছে। সো আমরা এখানে বুঝে বুঝে কাজ করব। কোন একটা জিনিস নিয়ে যদি আমাদের কিউরিসিটি থাকে, সেই কিউরিসিটি থেকে আমরা সেটা সার্চ করে বের করে দেন হচ্ছে কাজ করবো। আদারওয়াইজ আমি যেগুলো বুঝি সেগুলো নিয়ে কাজ করবো। যেমন বেসিক্যালি কয়েকটা জিনিস বলি। যেমন দেখেন লেভেল 1 এ যখন ক্লিক করছি, এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে কিছু অপশন আছে, যেমন ফন্ট। আমি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারি। আমি চাইলে এখান থেকে দিলাম হচ্ছে
স্যান শেরিফ না দিয়ে আমি দিলাম হচ্ছে মাইক্রোসফট এটা, এবার দিলাম হচ্ছে বোল্ড। আমি সাইজ দিলাম হচ্ছে 8 থাকুক, দেন ওকে দিলাম। এখন একটু আমরা খেয়াল করি আমার লেভেল 1 যে প্রপার্টি, সেটার প্রপার্টিটা চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে পারবো। কার? এই লেভেল 1। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি সবসময় আমরা খেয়াল করব, যে কোনো লেভেল, যে কোনো টেক্সট বক্স, যে কোনো বাটন যখনই আমরা এভাবে ড্রাগ এন্ড ড্রপ করে বা ক্লিক করে যখনই আমরা আনবো, তখনই সাথে সাথে হচ্ছে আমরা এই যে লেভেল গুলা বা এই যে টেক্সট বেস গুলা, এই যে বাটন গুলা, এগুলার ব্যাক এন্ডে কোডিং করার জন্য যে নেমটা হবে, সেই নেমটা অবশ্যই অবশ্যই আমরা চেঞ্জ করব। সেই নেমটা অবশ্যই অবশ্যই আমরা কি করব? চেঞ্জ করব। তো কি চেঞ্জ করব? প্রথমত হচ্ছে আমার এখানকার যে লেভেলটা আছে, এট ফার্স্ট লেভেল 1, লেভেল 1 আমরা ক্লিক করলাম, দেখেন লেভেল 1 এর প্রপার্টি শো করছে। লেভেল 2 তে ক্লিক করলাম, লেভেল 2 এর প্রপার্টি শো করছে। ওকে, আমরা লেভেল 1 থেকে আসি। লেভেল 1, লেভেল 1 এর জন্য এই জায়গায় আমরা যদি নিচে যদি আরেকটু নামাই, আমরা এখানে দেখব এই জায়গায় এখানকার যে অ্যাপিয়ারেন্স আছে, সেই অ্যাপিয়ারেন্স এর মধ্যে এখানে একটা টেক্সট আছে, টেক্সটের মধ্যে লেভেল 1 লেখা। আমরা এই জায়গায় লিখলাম নাম্বার 1, মানে একটা নাম্বার তুমি হচ্ছে দাও নাম্বার 1। তাহলে এখন লেভেল 1 এর জায়গায় লেখা চলে আসবে কি? লেখা চলে আসবে নাম্বার 1। নাম্বার 1, এটাকে আমি একটু লেফটে নিয়ে গেলাম। নাম্বার 1, নাম্বার 1। ওকে, এরপর এরপর নাম, এই যে লেভেলটা, এই লেভেলের মধ্যে আরেকটা প্রপার্টিস আমরা চেঞ্জ করছি, সেটা হচ্ছে ডিজাইনের মধ্যে। কোথায়? ডিজাইনের মধ্যে। সবসময় খেয়াল করবো আমার কোডিং এর মধ্যে যে নামটা আমরা ইউজ করব, সেই নামটা আমরা চেঞ্জ করবো হচ্ছে ডিজাইন অপশন থেকে। তাহলে আমি এখন এটার নাম দিলাম হচ্ছে নাম্বার 1 লেভেল। নাম্বার 1 লেভেল। এখন আমাদের সবসময় খেয়াল করতে হবে, আমরা যখনই আমাদের কোনো একটা টুলকে সিলেক্ট করে যখনই তার নামগুলো আমরা চেঞ্জ করব, তার নামটা হচ্ছে আমরা এই ফরম্যাটে চেঞ্জ করব। প্রথমত হচ্ছে একটা পারফেক্ট একটা নাম দিব। কারণ আমি চাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা নাম্বার আমি এখান থেকে ইনপুট নিয়ে সেই দুইটা নাম্বারকে হচ্ছে আমরা এই বাটনের মাধ্যমে যোগ করে এই 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 এখানকার যে রেজাল্ট, যে টেক্সট বক্স আছে, সেই টেক্সট বক্সের মধ্যে আমরা শো করাবো। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে আহ নামগুলো হচ্ছে ওইভাবে দিতে হবে, যেমন আমি ওইভাবে দিব। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমি নাম্বার 1 এর জন্য আমি এখানে নাম দিলাম হচ্ছে নাম্বার 1 লেভেল। ওকে, তাহলে আমার নাম্বার 1 এর কাজ শেষ। এরপর লেভেল 2 তে আসি। লেভেল 2 তে গিয়ে আমরা এখানে তার ডিজাইনের মধ্যে নাম চেঞ্জ করে দিলাম হচ্ছে নাম্বার 2 লেভেল, এবং একটু করে উঠাই। উপরে উঠানোর পরে হচ্ছে তার অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে নাম্বার 2, এবং এর যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ আমরা এখানে গিয়ে ফন্টটাকে চেঞ্জ করে মাইক্রোসফট হেলি বোল্ড করে দিলাম, এবং এটাকে 9। তাহলে এটা স্টাইলে চলে আসলো। বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করে দিই, বা 9 না দিয়ে এটাকে 8। নাম্বার 1, নাম্বার 2। এখন টেক্সট বক্স, সেই টেক্সট বক্সের ক্ষেত্রে আমরা কি করব? টেক্সট বক্সের ক্ষেত্রে আমাদের কোডিং এর জন্য আমাদের নামটা যেটা আমরা চেঞ্জ করবো, এখানে লিখবো হচ্ছে ইনপুট অথবা নাম্বার 1 টেক্সট বক্স, এবং এখানে লিখবো হচ্ছে নাম্বার 2 টেক্সট বক্স, নাম্বার 2 টেক্সট বক্স। সো এতক্ষণ পর্যন্ত আমি যা করিয়েছি, আপনারা কি বুঝতেছেন আমি যে জি কাজগুলো স্যার, বুঝতেছি স্যার। জি স্যার, ক্লিয়ার। আমি কি খুব ফাস্ট আগাচ্ছি নাকি? না না স্যার, ঠিক আছে স্যার। ওকে ওকে, ভেরি গুড, আই নো দ্যাট। সো আপনারা মানে ইয়ে হওয়ার দরকার নেই, আপনারা খুব মনোযোগ দিয়ে একটু ক্লাসটা একটু দেখেন, দেখলে আপনারা দেখবেন যে আসলে ক্লিয়ার সমস্যা হবে।
আমি কিন্তু রিপিট করছি, অনেক কিছু বারবার নিজেই রিপিট করতেছি আস্তে আস্তে আগানোর জন্য। ওকে ফাইন। তো আমি এখন তাহলে আমি কি কাজ করলাম, একটা নাম্বার 1, একটা নাম্বার 2, একটা টেক্সট বক্স, আমি একটা লেভেল নিয়েছি। এখন আমি বাটনের মধ্যে ক্লিক করলাম, বাটনের প্রপার্টিজ গুলো এখানে শো করছে। তো বাটনের ক্ষেত্রে ঠিক একইভাবে কোডিং এর জন্য আমাদের যে নামটা হবে সেটা চেঞ্জ করবো ডিজাইনের মধ্যে। আমরা এখানে লিখলাম হচ্ছে প্লাস বাটন, লিখলাম প্লাস বাটন, তার মানে সে হচ্ছে যোগের কাজ করবে, সেজন্য আমরা নাম দিলাম হচ্ছে প্লাস বাটন। আচ্ছা, এখন এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে আমরা যদি এই টেক্সটের জায়গায় যদি আমরা এখানে যদি লিখে দিই এডিশন বা সাম, তাহলে এই জায়গায় চলে আসবে হচ্ছে সাম, তাই না? এই জায়গায় চলে আসবে সাম। এবং এখানে আরো কিছু কাস্টমাইজেশন করা যায়, ফন্ট চেঞ্জ করা যাবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার বা ফোর কালার এগুলো চেঞ্জ করা যাবে। আমি এগুলো নিয়ে আসলে ইয়ে করলাম না, আমরা সরাসরি আমাদের মেইন কাজে চলে যাই। আচ্ছা, আমি এটার নাম প্লাস বাটন না দিয়ে আমি এটার নাম দিলাম যে সামেশন বাটন। সুন্দর, সামেশন বাটন। দেন হচ্ছে লেভেল 3, লেভেল 3 তে হচ্ছে ডিজাইনের মধ্যে দিলাম হচ্ছে রেজাল্ট টেক্সট বক্স, সরি রেজাল্ট লেভেল, এবং লেভেলের যে নামটা সে নামটা দিলাম হচ্ছে রেজাল্ট রেজাল্ট, এবং টেক্সট বক্সের নাম দিলাম হচ্ছে ডিজাইন থেকে কোডিং এর ক্ষেত্রে তার নাম দিলাম হচ্ছে রেজাল্ট টেক্সট বক্স, রেজাল্ট। ওকে, মোটামুটি আমাদের এই বেসিক কাজটুকু আমরা সব সময় প্র্যাকটিস করব। যখনই আমার ফর্ম নিব তখনই সাথে সাথে এই ফর্মের মধ্যে আমরা এই কাজগুলো সবসময় প্র্যাকটিস করব। নাম যে কোনো টুলস নেওয়ার সাথে সাথে আমার প্রোগ্রামিং এর আমি যে কাজটা করতে চাচ্ছি তার উপর বেস করে আমরা একটা ভালো নাম দিব, সেই নামটা হচ্ছে আমরা সাথে সাথে এখানে সেট করবো। তাহলে সেক্ষেত্রে হবে কি, আমরা যখন কোডিং এ চলে যাব ব্যাক এন্ডে, তখন হচ্ছে আমাদের কোডিং এর ক্ষেত্রে আমাদের নিজেরাও বুঝতে সুবিধা হবে, এবং আমি যখন আপনাদের গুলো অ্যাসেসমেন্ট করবো তখন আমারও বুঝতে সুবিধা হবে আসলে আপনি আসলে কি করতে চাচ্ছেন। তাহলে এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা করতে চাচ্ছি আমরা এরকম দুইটা টেক্সট বক্স থাকবে, দুইটা টেক্সট বক্সে দুইটা নাম্বার ইনপুট নিব, ইনপুট নিয়ে সামের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাকে রেজাল্টটা দেখাবে, আমার এই রেজাল্ট যে টেক্সট বক্সটা আছে সেই টেক্সট বক্সের মধ্যে। ওকে, এখন আমরা এই কাজ করার জন্য আমাকে কিছু কোডিং করতে হবে, ব্যাক এন্ডে কিছু কোড করতে হবে। সেই কোড গুলা কি কি সেটা আমরা এই এক্সাম্পল থেকে দেখবো, এবং সাথে সাথে প্যারালালি আমাদের এখানকার যে লেকচার শিটটা আছে সেই লেকচার শিটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমরা শিখবো। সো আমরা একটা ফর্ম অলরেডি তৈরি করে ফেলেছি, উইন্ডোজ ফর্ম। সেই উইন্ডোজ ফর্মের মধ্যে আমরা অলরেডি আমাদের ওয়ার্কিং এর জন্য এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের এই থিওরি পার্ট একটু দেখি কি আছে। এখানে বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তার মানে হচ্ছে একটা ভেরিয়েবলকে কিভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। খুবই ইজি এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ইন্টিজার কাউন্ট ইকুয়াল 10, এটা মানে হচ্ছে কাউন্ট নামে একটা ইন্টিজার ভেরিয়েবল আছে, সরাসরি আমরা এটুকু ভ্যালু অ্যাসাইন করতে পারি। আমি যেখানে কোডিং এর মতো করে কালার দিয়ে আমি যখনই এখানে লিখলাম তখন আপনারা বুঝবেন এগুলো সরাসরি হচ্ছে আমার সি শার্প এর মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে। স্ট্রিং, একটা স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমরা স্ট্রিং লিখে নেম দিব, তাহলে নেমটা ডিক্লেয়ার হলো। এবং ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এভাবে হচ্ছে স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করব। ব্র্যাকেট এই দুইটা সেমিকোলনের মাঝখানে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে স্ট্রিং হিসাবে এই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। এগুলো আসলে এগুলো খুব বেসিক জিনিস, আমি এই বেসিক জিনিসগুলো দেখাবো না আপনাদেরকে। এগুলো আপনারা নিজেরা নিজেরা হচ্ছে যে দামি কোনো একটা এনভায়রনমেন্টে আপনারা এগুলো নিজেরা নিজের প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কনসোল অ্যাপ্লিকেশনে অথবা উইন্ডোজ ফর্মে আপনি নিজের 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 প্র্যাকটিস করবেন। এরপর স্কেপ ক্যারেক্টার মানে হচ্ছে আমরা যদি কোনো একটা লাইন যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবে হ্যালো এভরিওয়ান দিয়ে স্ল্যাশ এন যদি আমরা ভিতরে দিয়ে দিই, এই স্ট্রিং এর মধ্যে আবার স্কেপ ক্যারেক্টার হিসেবে সেটা শো করবে। যখন আমরা এই স্ট্রিংটাকে যখন আউটপুটে দিব তখনই সাথে সাথে এই স্ট্রিংটা হচ্ছে এইভাবে শো করবে। কনস্ট্যান্ট কি, আমরা জানি কনস্ট্যান্ট হচ্ছে আমরা যখন কোনো একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালুকে কনস্ট্যান্ট আকারে পুরো প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করি তখন আমরা এভাবে হচ্ছে ডিক্লেয়ার করে থাকি। তো সেক্ষেত্রে এই সি শার্পের ক্ষেত্রে নিয়ম এরকম, কনস্ট লিখে সেই ভেরিয়েবল এই ডেটা টাইপ লিখে ভেরিয়েবলের নেম এবং হচ্ছে আমরা সেই ভ্যালুটাকে এখানে দিয়ে দিব। এটা সব জায়গায় হচ্ছে যখন আমরা এই ভেরিয়েবলটা ইউজ করবো সেটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে এটাকে ধরে নেবে এবং এটা কখনোই চেঞ্জ হবে না, এটাই থাকবে।
ওকে, দেন হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন, এক্সপ্লিসিট কনভার্সন। আমরা জানি ডেটা টাইপের মধ্যে দুই ধরনের কনভার্সন আছে, একটা হচ্ছে ইমপ্লিসিট, একটা হচ্ছে এক্সপ্লিসিট। অর্থাৎ শর্ট দিয়ে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং লং দিয়ে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, আমি লং এর মধ্যে যে শর্ট যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি অ্যাসাইন করতে পারবো, সেটা আমার সিস্টেম কম্পাইলার অটোমেটিক্যালি নিজে নিজেই হচ্ছে সে নিয়ে নিবে। কারণ এই লংটা হচ্ছে বিগের ডাটা টাইপ এবং শর্টটা হচ্ছে স্মলার ডাটা টাইপ। অর্থাৎ এটা হচ্ছে এটা থেকে ছোট, অর্থাৎ এটার প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি। এখন একটা বড় বাস্কেটের মধ্যে আমরা ছোট বাস্কেটের কোনো আহ, আহ, জিনিসকে আমরা রাখতে পারি, তাই না? যেমন হচ্ছে সাপোজ একটা 2 কেজি একটা পাত্র আছে এবং 1 কেজি একটা পাত্র আছে। এখন 1 কেজি পাত্রের মধ্যে যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো আমরা 2 কেজি পাত্রের মধ্যে আমরা রাখতে পারবো, কিন্তু 2 কেজি পাত্রের মধ্যে 2 কেজি যদি চিনি থাকে, সেই 2 কেজি চিনি কিন্তু আমরা 1 কেজি চিনির মধ্যে রাখতে পারবো না। হুম। সো সেক্ষেত্রে আমাকে টাইপ কাস্টিং করতে হবে। তো একটা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং বা ইমপ্লিসিট কনভার্সন, যেটা হচ্ছে কম্পাইলার অটোমেটিক্যালি শর্ট যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপের ভ্যালুকে সেই খুব ইজিলি লং ডাটা টাইপের মধ্যে রাখতে পারে। তখন আমরা সরাসরি লং এর মধ্যে শর্ট যদি আমরা এই ডাটা টাইপের ভ্যালু যদি দিয়ে দিই, সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর এক্সপ্লিসিটটা কি? এক্সপ্লিসিটটা হচ্ছে আমাকে বলে দিতে হবে যে উপরে যে তুমি শর্ট ফার্স্ট নাম্বার, দেখেন এখানে 65 হচ্ছে একটা নাম্বার ডিক্লেয়ার করা হচ্ছে শর্ট, এবং লং হচ্ছে সেকেন্ড নাম্বার ডিক্লেয়ার করা হচ্ছে, যেটা আমি যদি এই সেকেন্ড নাম্বারের মধ্যে আমি ফার্স্ট নাম্বার রেখে দিই তখন তাকে বলেছি ইমপ্লিসিট কনভার্সন। আবার থার্ড নাম্বারের মধ্যে সেটা সেটা যদি শর্ট হয়, এখন এই সেকেন্ড নাম্বারকে যদি আমি থার্ড নাম্বারে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এই ব্র্যাকেট দিয়ে এক্সপ্লিসিট ডাটা টাইপ বা এক্সপ্লিসিট কনভার্সন করতে হবে। এটাই হচ্ছে মূলত এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট ডাটা টাইপ বা কনভার্সন যে মেথডটা আছে সেটা হচ্ছে এরকম। যদি আমরা বড় ডাটা টাইপ থেকে যদি ছোট টাইপে যদি আমরা নিয়ে যেতে চাই, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই এক্সপ্লিসিট কনভার্সন করতে হবে। আর ছোট ডাটা টাইপ থেকে যদি বড় টাইপে রাখতে চাই, সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি কম্পাইলার ইমপ্লিসিট কনভার্সন করে নেয়। স্যার হ্যাঁ, ইয়েস। স্যার আমি এই লাইনটা একটু বুঝি নাই, মানে থার্ড লাইনটা একটু আবার বলবেন? আচ্ছা আচ্ছা, ওকে, আমি আবার বলছি। এর মধ্যে রোল 47 মনে একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, হ্যান্ড রেজ দেখছি আমি। 47 মনোয়ার। হ্যাঁ স্যার, আমি কোশ্চেনটা এর আগেই করতে চেয়েছিলাম, স্লাইডে চলে এসেছে। স্যার আমরা এখানে একটা জিনিস ফেস করি যে ইন্টিজার ডাটা টাইপ, তারপর স্ট্রিং, ডাবল ফ্লোট, এগুলো সম্পর্কে আমরা জানি যে আসলে সাইজের উপরে ভিত্তি করে এই নামকরণগুলো করা হয়, ভেরিয়েবলের কত সাইজের ডাটা আমরা রাখতে চাচ্ছি। আমি খুবই বেসিক একটা কোশ্চেন, তারপরেও জানতে চাচ্ছি যে স্যার যদি এক্সাম্পল দিতেন আমার একটু, যে আমরা ইন্টিজার ডাটা টাইপ রিয়েল লাইফে আমরা কোন কোন জায়গায় ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রত্যেকটারই, যে ডাবল, ফ্লোট, স্ট্রিং, তারপরে এই যে যতগুলো ডাটা টাইপ আছে, যদি একটু স্যার 2-5 মিনিটের ভিতরে একটু ব্রিফ করে দিতেন যে আচ্ছা, এই এখন ক্ষেত্রে আমি হ্যাঁ, বুঝছি আপনার কোশ্চেনটা, আমি ধরতে পারছি আর কি। তো আসলে এই জিনিসগুলো আপনাদের তো আসলে যদিও আগে পড়ানো করার কথা আর কি, এখন এগুলো নিয়ে আসলে ইন ডিটেল যদি আমরা এখানে আলোচনা করতে যাই, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আমাদের যে কন্টেন্ট গুলো, আপনাদের ল্যাবের যে কন্টেন্ট বা ল্যাবের যে সিলেবাস বা হচ্ছে ল্যাবের যে টুকু কাজ আপনাদেরকে দেখাইতে হবে বা আপনারা নিজেদেরকে করতে হবে, সেটা একটু করাটা ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। তারপরেও আপনার কোশ্চেনের সাপেক্ষে আমি আপনাকে খুব বেসিক ভাবে হচ্ছে আপনাকে আমি আনসার দিচ্ছি। যেমন আপনি ডাটা টাইপ গুলো ইউজ করবেন কিভাবে, আপনি হচ্ছে আমি আপনাদেরকে এই স্লাইডের মধ্যে কিছু ডাটা টাইপের কথা বলছি, হ্যাঁ, এই লেকচারের মধ্যে। এখন আপনার কাজ হচ্ছে এই ডাটা টাইপ গুলো নিয়ে হচ্ছে নিজের ডেপথলি পড়াশোনা করা। কিরকম আপনার ইন্টারেস্ট আছে, আপনি দেখবেন ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, এখন আপনি আপনি নিজেই কোশ্চেনের আনসার নিজেই পাবেন কিভাবে। যেমন ইন্টিজারের সাইজ যদি হয়, ইন্টিজারের মধ্যে আবার কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে শর্ট ইন্টিজার, একটা হচ্ছে লং ইন্টিজার, তাই না? এখন শর্ট ইন্টিজারের সাইজ কতটুকু? শর্ট ইন্টিজারের সাইজ হচ্ছে সাপোজ 32 বিটের। আর লং ইন্টিজারের সাইজ কত? সাপোজ লং ইন্টিজারের সাইজ হচ্ছে 64 বিটের। এখন আমি আমি বুঝতেই পারছি, যদি আমি লং ইন্টিজার যদি ডিক্লেয়ার করি, আমার প্রোগ্রামের মধ্যে এমন কোনো ভ্যালু নিয়ে যদি আমার কাজ করতে হয় যে ভ্যালুটা এক্সিড করে 2 টু দি পাওয়ার 64 পর্যন্ত ভ্যালুকে, তাহলে সেক্ষেত্রে আমি কি শর্ট ইন্টিজার দিয়ে কাজ করতে পারবো? পারবো না, আমাকে অবশ্যই লং ইন্টিজার ডিক্লেয়ার করতে হবে। আমি যদি কোনো কিছুকে ফ্র্যাকশনে প্রকাশ করতে চাই, ফ্র্যাকশন মানে 3.64 বা 1.7321 এরকম যদি ফ্র্যাকশনে প্রকাশ করতে চাই, আমাকে ইউজ করতে হচ্ছে ফ্লোট ডাটা টাইপ বা ডাবল ডাটা টাইপ। ফ্লোট এবং ডাবলের মধ্যে ডিফারেন্সটা কি?
ফ্লোটটা ডাবল থেকে ছোট, এটাই ডিফারেন্স। যখন আমার বড় ডাটা নিয়ে কাজ করতে হবে তখন আমি ডাবল ইউজ করব, যখন ছোট ডাটা নিয়ে কাজ করতে হবে তখন আমি ফ্লোট ইউজ করব, তাই না? স্ট্রিং, স্ট্রিং এর কাজ কি? এই যে আমরা বিভিন্ন ধরনের কথা লিখছি বা আমরা যে এই এই আমাদের প্রোগ্রামের মধ্যে যদি কোন একটা লাইন যদি লিখতে হয় বা আমরা যখন কোন একটা ফর্ম নিয়ে কাজ করব, সেই ফর্মের মধ্যে প্রতিটা ভ্যালু যখন আমরা আউটপুটে ডিসপ্লে দিচ্ছি সব কিছু স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে কি কিছু ক্যারেক্টারের সমষ্টি, এবং স্ট্রিং এর সাইজ আনডিফাইন্ড। স্ট্রিং আপনি অনেক অনেক বড় বড় স্ট্রিং আপনি হচ্ছে এখানে নিতে পারবেন। ক্যারেক্টারের জন্য আলাদা সাইজ আছে, হ্যাঁ, ক্যারেক্টারের সাইজ হচ্ছে 8 বিট, অর্থাৎ এক একটা ক্যারেক্টার হচ্ছে 1 বাইট করে। সো এগুলা এগুলা হচ্ছে খুবই বেসিক জিনিস আর কি। তো এই কয়েকটা ডাটা টাইপ অন্ততপক্ষে আপনি জানলে আপনি কাজ শুরু করতে পারবেন, এবং বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে স্টাডি করে নিতে হবে। স্যার আমি আপনি যত কিছু বলেছেন আমি সবগুলোই জানি। আমি শুধু এক্সাম্পলটা চাচ্ছিলাম যে স্যার দেখা যায় যে আমি কোন একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেখা যায়, আমরা কোন একটা মার্কস নিচ্ছি কোন একটা সাবজেক্টে, সেখানে রেঞ্জ আছে 31 থেকে 100 পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আমি ইন্টিজার ব্যবহার করতে পারি। ঠিক এইরকম যদি মানে ফ্লোটের জন্য দুইটা, ডাবলের জন্য এটা আমি যখন ব্যবহার করতে যাই আমি সবগুলো রেঞ্জই জানি যে ইন্টিজারের ক্ষেত্রে আমি এত পর্যন্ত নিতে পারবো, ফ্লোটের জন্য এটা এত পারবো, কিন্তু যখন রিয়েল লাইফে ব্যবহার করতে যাই তখনই আমি একটু পেছে পড়ে যাই। এই জন্য স্যার আমি অন্য যে সাইজ কোনটা কি কি আছে সেগুলো সব প্যাচে জানি। পড়বেন কেন? আপনি বুঝলে তো, আপনি যদি সাইজে জেনে থাকেন তাহলে আপনি প্যাচে পড়ার তো কোনো প্রশ্নই উঠে না। যে আপনি আমি বলছেন আপনি জানেন, আবার আপনি বলছেন আপনি প্যাচে পড়ে যান, তাহলে এটা সলিউশন কিভাবে আসবে? আপনি তো বুঝেনি যে এটা সাইজ এতটুকু, তার মানে হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনের জন্য আমার কাজের পরিধিটা হচ্ছে এখানে এরকম, তাহলে আমি সেক্ষেত্রে এই ডাটা টাইপটা ইউজ করবো, তাহলে এখানে প্যাচের তো কিছু নাই। আপনি কোন একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন, সেই সফটওয়্যার ডেভেলপিং করার সময় আপনি যখন কোন একটা ভেরিয়েবলকে যখন ওই আপনার ব্যাকএন্ড এর কোডের মধ্যে ডিক্লেয়ার করতেছেন, সেই কোডের মধ্যে আপনি তো ইউজার রিকোয়ারমেন্ট আপনাকে জানতে হবে যে হ্যাঁ আমার এই ইউজার থেকে এত পরিমাণ ভ্যালু আসতে পারে, তাহলে আমি অবশ্যই সেই ডাটা টাইপটা ওই পরিমাণ ভ্যালু দিয়ে অ্যাসাইন করব। এই জন্য যারা ডাটাবেজের হচ্ছে এই এন্টিটি গুলো যারা ডিজাইন করে, ওইখানেই কিন্তু এই ডাটা টাইপের সাইজ গুলা নিয়ে ব্রিফলি হচ্ছে আলোচনা করা হয়। এবং প্রতিটা সফটওয়্যার ডেভেলপ করার আগে আপনাদের হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, অর্থাৎ আপনাদের যে লজিক্যাল যে এন্টিটি গুলা থাকবে, হ্যাঁ, প্রতিটা প্রতিটা রিকোয়ারমেন্টের জন্য যে আলাদা আলাদা এন্টিটি গুলা থাকবে, ওই প্রতিটা এন্টিটির কি এন্টিটির ক্ষেত্রে প্রতিটা অ্যাট্রিবিউটস এর কি পরিমাণ সাইজ হবে, সেই সাইজ গুলো কিন্তু এট ফার্স্ট হচ্ছে ডিক্লারেশন ওই ডাটাবেজের ইয়া থেকে আসে। দেন পরবর্তীতে ওইটার উপর বেস করে দেন হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং এ যখন কোড করি তখন ওই ডাটা টাইপ গুলা কিন্তু আমরা নিয়ে তখন হচ্ছে ওইভাবে হচ্ছে ডিক্লেয়ার করে থাকি, যাতে হচ্ছে ইউজারদের যে রিকোয়ারমেন্ট গুলা বা ইউজার যে যে লেভেলের ডাটা নিয়ে কাজ করবে বা আমার ব্যাকএন্ডে যে লেভেলের ডাটা নিয়ে কাজ হবে, সেই লেভেলের ডাটার সাথে যাতে আমাদের প্রোগ্রামিং এর কোডের মধ্যে যে ডাটা টাইপ গুলো থাকবে তার সাথে যাতে সামঞ্জস্যতা থাকে। কথা বুঝছেন? তো এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস Yes, sir. করে করে হচ্ছে আপনাকে মানে উপলব্ধি করতে হবে আর কি। আপনি ব্যাক এন্ডে আপনি থিওরি জানেন, সেই থিওরির উপর বেস করে আপনাকে প্র্যাকটিস করে করে এই নিয়ে আসতে হবে আর কি আইডিয়া। ঠিক আছে মনোয়ার? Yes, sir. আচ্ছা আচ্ছা, আরেকজন কি জানি একটা কোশ্চেন করছিলেন। স্যার 3 নম্বর লাইন স্যার। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার। ওকে ফাইন। স্যার 3 নম্বর লাইনে যে শর্ট সেকেন্ড নাম্বার যেটা আর কি, এই এটা জায়গাটা এটাই হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, হ্যাঁ আমি যদি এই লং যে ডেটাটা আছে সেকেন্ড নাম্বার, এই হ্যাঁ লং লং ডেটাটাকে যদি আমি এই এই থার্ড নাম্বারের মধ্যে যদি রাখতে চাই, জি স্যার তাহলে সেক্ষেত্রে আমি যদি এই এই অংশটুকু যদি না লিখি হ্যাঁ তাহলে আমি রাখতে পারবো না। আর যদি আমি এই অংশটুকু যদি রাখি, এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। জি এবং স্যার তখনই হচ্ছে এই সেকেন্ড নাম্বার যেটা আছে লং লং ডাটা টাইপে, হ্যাঁ। সেই সেকেন্ড নাম্বারটা আমি এই থার্ড নাম্বারের মধ্যে অ্যাসাইন করতে পারবো। আর যদি কিন্তু আমি না লিখি তাহলে আমি সেক্ষেত্রে এটাকে অ্যাসাইন করতে পারবো না। কিন্তু স্যার এখন আমি যদি আপনার কোশ্চেন, আমি বুঝছি আপনার কোশ্চেন হচ্ছে স্যার আপনি যে একটু আগে বললেন যে 2 কেজি 2 কেজি পাত্রের যে ডাটা, সেই ডাটা আমি 1 কেজি পাত্রের মধ্যে রাখতে পারবো না। এখন আমি এটা কিভাবে রাখতে পারতেছি? আপনার কোশ্চেন তো এটাই নাকি? স্যার আমি বলছি তাহলে আমি কি এই জায়গায় যদি লংটা যদি দেই এই শর্টের জায়গায় তাহলে কি হবে না স্যার? কোথায়? এই যে এই ব্র্যাকেটের মধ্যে কেন এখানে লং দিবেন? স্যার এই জায়গায় তো লং আছে, সেকেন্ড নাম্বারের এই জায়গায় তো লং লেখা আছে স্যার, এই জন্য। লং লং লেখা আছে, সেটা তো সেকেন্ড নাম্বার যে লং,
হ্যাঁ সেটা সেটা এই সেকেন্ড নাম্বার যে লং, এটা আপনার প্রোগ্রাম জানে, আপনার কম্পাইলার জানে যে, কারণ আপনি তো আগে ডিক্লেয়ার করছেন এটা হচ্ছে লং, জি স্যার। এ তো জানেই অলরেডি এটা লং, তাহলে আমি হ্যাঁ এখানে লং কেন লিখবো? আচ্ছা, তাইলে এই জায়গায় শর্টটা কেন লিখবো স্যার? শর্টটা লিখবো হচ্ছে এটাকে এক্সপ্লিসিটলি শর্টে কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ সেকেন্ড নাম্বার যে ভ্যালুটা আছে জি সেই ভ্যালুটা তো হচ্ছে লং টাইপের ভ্যালু, সেটাকে আমরা জি শর্টে কনভার্ট করে এই শর্ট ডাটা টাইপের মধ্যে রাখছি। ওকে স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর জি স্যার। আরেকটা কোশ্চেন অনেকের অ্যারাইজ হতে পারে যে আসলে এত বড় ডাটাটাকে তাহলে আমরা এটার মধ্যে কিভাবে রাখতেছি? হ্যাঁ, অবশ্যই এই যে ডাটাটা, সেই ডাটাটা লং এ ডিক্লেয়ার করা, বাট এটার সাইজ আমি তো আসলে এই ফার্স্ট নাম্বারের মধ্যে পাচ্ছি, তাই না? এটার সাইজ কিন্তু আসলে অ্যাকচুয়ালি শর্টের মতো একটা ভ্যালু, জি স্যার। আমার ওই ভ্যালুটা কিন্তু অবশ্যই এটা থেকে কম, যদি এটা থেকে যদি কম হয় দেন আমি শর্টে কনভার্ট করতে পারবো। কিন্তু আমি যদি মনে করেন লং সেকেন্ড নাম্বার, ডাটা টাইপের মধ্যে লং সেকেন্ড নাম্বার, আমি এমন একটা ভ্যালু লিখছি আসলেই লং, বিশাল লং, জি স্যার। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমি আবার এই শর্টের মধ্যে রাখতে পারবো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরি অ্যালোকেশনে প্রবলেম হবে। তো তাহলে কি এই আমরা এই স্যার এই টাইপ, জায়গায় শর্টটা ডিক্লেয়ার করে আগে লং করে নিব স্যার, এই থার্ড নাম্বারটা? না এটা আসলে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, আমি আসলে কি বলতেছি সেটা আপনাকে বুঝতে হবে। এটা জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল লাইন বাই লাইন দেখানো হয়েছে যাতে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়। এখন এটার জন্য যে আপনি ওটাকে কনভার্ট করে এটা আনবেন, এটার জন্য এটা কনভার্ট করবে এটা আনবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমার হচ্ছে কোনো সময় হচ্ছে একটা লং ভেরিয়েবল হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম, এখন লং এর মধ্যে সাপোজ আমি ডাটা রাখলাম হচ্ছে কত বিটের, এই 30 বিটের, কথার কথা একটা 30 বিটের একটা ডাটা আছে। এখন সেই 30 বিটের ডাটা আপনি কোনোভাবেই কি শর্টের মধ্যে ঢুকাতে পারবেন? কারণ না স্যার, শর্টের সাইজ হচ্ছে 16 বিট। এখন ঢুকানো আপনি যাবে না লং স্যার। এর যে সেকেন্ড নাম্বারটা আছে এটা মনে করেন হচ্ছে আপনার কত বিট, 15 বিটের, কিন্তু ডিক্লেয়ার করা আছে লং ডাটা টাইপে। জি স্যার। এখন আপনি তখনই আবার ওই 15 বিটের ডাটাটাকে কিন্তু আবার শর্টের মধ্যে রাখতে পারবেন, কারণ আমরা শর্টের সাইজ হচ্ছে 16 বিটের, তখন রাখতে পারবেন। যদি বড় ডাটা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সপ্লিসিটলি চাইলেও কিন্তু টাইপ কনভার্সন করতে পারবেন। মানে আচ্ছা আমি স্যার, কি আমার বুঝতে পারছি। পয়েন্টটা বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে। সো তো এই কোডগুলো, ছোটখাটো কোডগুলো আপনারা হচ্ছে আপনাদের কনসোল যে অ্যাপ্লিকেশন আপনাদেরকে করাইছি আমি লাস্ট ক্লাসে, সেই কনসোল অ্যাপ্লিকেশনে দিয়ে দিয়ে হচ্ছে আপনারা লাইন বাই লাইন প্র্যাকটিস করে করে দেখবেন। আমি এরপর চলে যাচ্ছি কনভার্সন মেথডে। কনভার্সন মেথড বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যদি কোনো একটা নাম্বার যদি ইন্টিজার টাইপের থাকে, সেই ইন্টিজার টাইপের নাম্বারকে হচ্ছে আমরা কিভাবে অন্য টাইপের মধ্যে কনভার্ট করব, তার জন্য হচ্ছে সি শার্পের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু ক্লাস বিল্ট ইন কিছু ক্লাস আছে, সেই ক্লাসগুলো ইউজ করে খুব সহজেই হচ্ছে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপের নাম্বারকে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। খুব ভালোভাবেই হচ্ছে সি শার্পের মধ্যে খুব ইজি ওয়েতে হচ্ছে এই ক্লাসগুলো ক্রিয়েট করা আছে ব্যাক এন্ডে, এগুলো হচ্ছে এক একটা মনে করেন লাইব্রেরি ফাংশন ওদের করা আছে, আপনি যে শুধু ওই কনভার্ট ক্লাসের কে ধরে কল করেই আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। কিরকম, যেমন ইন্টিজার নাম্বার 65 একটা নাম্বার ডিক্লেয়ার করা আছে, তো এখন আমি এই যে নাম্বারটা, সেই নাম্বারটাকে হচ্ছে আমি চাচ্ছি ক্যারেক্টারে কনভার্ট করবো। আমরা 65 জানি হচ্ছে কার আস্কি কোড, এ, ক্যাপিটাল এ এর আস্কি কোড হচ্ছে 65, ক্যাপিটাল এ এর আস্কি কোড হচ্ছে 65। এখন আমি যদি এটাকে যদি কনভার্ট ক্লাসের মাধ্যমে যদি আমরা ইউজ করতে চাই, আমরা যা শুধু লিখবো যে ক্যারেক্টার ইকুয়াল কনভার্ট ডট টু ক্যারেক্টার নাম্বার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি হবে, এই যে কনভার্ট, এই কনভার্টটা হচ্ছে তার, এই যে কনভার্ট ক্লাস, এই কনভার্ট ক্লাসের জন্য আমাকে এই সিনট্যাক্সটা লিখতে হবে কনভার্ট, এরপর আমি যদি ডট দিই, ডট দেওয়ার পর আমি সেটা কোন টাইপে কনভার্ট করতে চাচ্ছি, তার আগে আমরা টু লিখবো, দেন হচ্ছে আমরা এখানে কার লিখছি, কার মানে হচ্ছে সে এই নাম্বারটাকে ক্যারেক্টারের মধ্যে কনভার্ট করে ফেলবে অটোমেটিক্যালি, সে নিজেই করে দিবে। তাহলে আমি যদি এটাকে যদি আউটপুট দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আউটপুট আসবে এ। সেটা আমি আপনাদেরকে একটু এখানে একটু দেখাই। আচ্ছা, এটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটু বলি যে আমাদের এই যে ফর্মটা আছে, এই ফর্মে যদি ব্যাক এন্ডে যদি আমরা কোড করতে চাই, যেমন সাপোজ আমি সাবমিট বাটনের আন্ডারে কিছু অ্যাকশন ফলো করবো, হ্যাঁ, সাবমিট বাটন যখন ক্লিক করবো সেক্ষেত্রে কিছু অ্যাকশন আসবে, আমরা কি করবো, এই সাবমিট বাটনের মধ্যে ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে, ডবল ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার এখানে একটা ফর্ম 1.cs, এখানে কোড লেখার জন্য কিছু অপশন আমার এখানে চলে আসছে, এবং আমি যে সাবমিশন বাটন লিখছিলাম, সাবমিশন বাটন, সেই সাবমিশন বাটনের জন্য একটা ফাংশন এখানে চলে আসছে, আমরা এখানে যদি কোড লিখি তাহলে সেই কোডটা আসলে এক্সিকিউট হবে। ওকে, আমি আপনাদেরকে এই অংশটুকু আপনাদেরকে একটু দেখাই, জাস্ট কপি করলেই হয়ে যাবে। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে এই সামেশন বাটনের মধ্যে দিচ্ছি, এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য দিচ্ছি। এখানে কিন্তু আমি যে উদ্দেশ্যে এই ফর্ম গুলা নিচ্ছি সেই উদ্দেশ্যের কোনো কাজ না, এটা মনে করেন একটা বাটন। আচ্ছা,
আপনাদের বোঝার জন্য আরেকটু ইজি করে দিই, এটা আবার আপনার প্যাচ খেয়ে দিতে পারেন। আমি এটা নিলাম, আমি ফর্মে গেলাম, আমি এখানে একটা বাটন নিলাম, সেই বাটনের নাম হচ্ছে অ্যাকশন বাটন। কথার কথা, জাস্ট আপনাদের বিভিন্ন এক্সাম্পল দেওয়ার জন্য একটা বাটন নিলাম, বাটনের নাম হচ্ছে অ্যাকশন, অ্যাকশন বাটন বা সাবমিট বাটন। সাবমিট বাটনের হচ্ছে নাম দিলাম হচ্ছে সাবমিট বাটন, সাবমিট বাটন। ওকে, এই সাবমিট বাটনের আন্ডারে আমি কিছু কোড লিখতেছি, সেই কোডটা হচ্ছে মনে করেন হচ্ছে ওকে, কি কোড লিখলাম আমি একটু সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজটা একটু বড় করে দিন। ওকে, আচ্ছা আমরা এখানে সাবমিট বাটনটা কি লিখলাম, আমরা একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করলাম নাম্বার 65, দেন আমরা ক্যারেক্টার লিখলাম, ক্যারেক্টার সেটাকে আমি 2 ক্যারেক্টারে কনভার্ট করলাম। তার মানে হচ্ছে আমার নাম্বার ছিল 65, সেই 65 কে যখন আমি এই যে 2 ক্যারেক্টার কনভার্ট দিয়ে যখন আমি এটাকে কনভার্ট করতেছি, তাহলে সেক্ষেত্রে এই 65 ভ্যালুটা এখন ক্যারেক্টারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই ক্যারেক্টারের মধ্যে আসলে আলটিমেটলি কি থাকবে, আউটপুট থাকবে হচ্ছে। এখন আমি যদি কনসোল ডট রাইট লাইন যদি এখানে দিই, আউটপুটটা আসলে আমরা এখন যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি উইন্ডোজ ফর্ম। তাহলে উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে আমরা আসলে এইভাবে দেখাতে পারবো না। এখানে এই জন্য একটা নতুন একটা জিনিস ইউজ করতেছি, দেখেন মেসেজ বক্স ডট শো, মেসেজ বক্স ডট শো। এখানে গিয়ে আমি আমাদের আগে যে কাজটা আমরা করতাম সেটা হচ্ছে কি, আমরা কনসোলে গিয়ে কনসোল ডট রাইট লাইন দিয়ে যেভাবে প্রিন্ট করতাম, সেই আউটপুট আমরা একটা মেসেজ বক্সের মাধ্যমে দেখবো। তাহলে কি দেখবো, মেসেজ বক্সের মাধ্যমে দেখবো হচ্ছে এই যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে কি আছে সেটা আমরা দেখবো। আমি এই কোডটুকুটিকে হচ্ছে ডিলিট করে দিলাম। ওকে, okay, just a minute, give a moment. Local variable character character একটা জিনিস প্রবলেম হচ্ছে। Okay. প্রবলেম কিনা আমি একটু দেখছি। ওকে, আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মেসেজ বক্সের মধ্যে আসলে সরাসরি ক্যারেক্টার দেখাতে পারবো না, সেটা আমাকে স্ট্রিং আকারে দেখাতে হবে। হ্যাঁ, এখানে আরেকটু জটিলতা চলে আসছে, সেটা হচ্ছে স্ট্রিং। আমরা জানি আমরা যখনই মেসেজ বক্স বা উইন্ডোজ ফর্মে যে কোনো কিছু যদি আমরা দেখাতে চাই, সেটাকে আমাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে এখন স্ট্রিং এ কনভার্ট করার জন্য সাপোজ আমি এখানে আরেকটা ইয়ে নিলাম, string1 ইকুয়াল দিলাম হচ্ছে কনভার্ট ডট টু স্ট্রিং, কনভার্ট ডট টু স্ট্রিং। তাহলে কাকে কনভার্ট করবো, ক্যারেক্টার 1 কে। ক্যারেক্টার 1 কে কনভার্ট করে এখন আমি এখানে প্রিন্ট করবো মেসেজ বক্সের মধ্যে string1। এখন হচ্ছে দেখবেন আমাদের যদি কোডটা যদি রান করি, আমাদের এই উইন্ডোজ ফর্মটা চলে আসবে। এই উইন্ডোজ ফর্মটা চলে আসবে। এই উইন্ডোজ ফর্মের মধ্যে সে এখন নাম্বার চাচ্ছে, নাম্বার 1 নাম্বার 2 গুলো চাচ্ছে। আমরা তো এখানে আসলে কোনো কাজ করি নাই, আমরা কাজ করছি মূলত হচ্ছে এই জায়গায় সাবমিটে। তাহলে আমি এখন যদি সাবমিটে ক্লিক করি, একটা মেসেজ শো হবে, দেখেন শো হচ্ছে। এখানে কি লেখা আসছে, আরে লেখা আসছে স্যার। এই লেখা আসছে আসলে। আচ্ছা এটা কেন আসছে, এটা আসছে হচ্ছে মূলত এখান থেকে, এটা আসছে হচ্ছে মূলত এই সাবমিট বাটন থেকে। আমি যখনই সাবমিট বাটনে যখন ক্লিক করছি, তখনই হচ্ছে আমার এই কোডগুলো এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, তো এখন প্রথমে আসে না কেন, প্রথমে আসে না কারণ হচ্ছে আমরা সরাসরি ক্যারেক্টারকে আসলে মেসেজ বক্সে দেখাতে পারবো না। আমাকে মেসেজ বক্সে যা কিছু দেখাবো সবকিছু হচ্ছে আমাকে স্ট্রিং আকারে দেখাতে হবে। এখন আমি এখানে একের ভিতর দুইটা কাজ করছি, যেমন আমরা প্রথমে ইন্টিজার যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাকে আমি কনভার্ট করছি ক্যারেক্টারে, আবার সেই ক্যারেক্টারকে কনভার্ট করছি কোথায়, স্ট্রিং এ। তারপর আমরা বুঝতে পারছি যে আসলে আমরা কিভাবে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে হচ্ছে আমরা কনভার্ট করবো, হায়ারার্কি মেনটেন করে কিভাবে হচ্ছে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করতে পারবো। এই কথাটাই মূলত হচ্ছে এখানে বলা হচ্ছে আর কি, যে আমরা এই কনভার্ট ক্লাস ইউজ করে আমরা বিভিন্নভাবে টাইপ কাস্টিং এই কনভার্সন গুলো করতে পারি। যেমন
সাপোজ আমি আপনাদেরকে বলি, আমি এখানে একটা সাপোজ এটাকে আমি কন্ট্রোল কেসি, এটাকে আমি কমেন্ট করে দিলাম, এখানে ইন্টিজার নাম্বার আছে, হ্যাঁ নাম্বার 65 আছে, এটাকে আমি দিলাম হচ্ছে লং ইন্টিজার, হ্যাঁ লং ইন্টিজার নাম্বার দিলাম হচ্ছে সাপোজ 1 2 3 4 5 6, কথার কথা এইটাই দিলাম। লং এর জন্য ইন্টিজার লিখতে হবে না, লং লিখলে হয়ে যাবে লং 1 2 3 4 5 6। ওকে, এখন আমি মেসেজ বক্সের মধ্যে এটা দেখাতে পারছি। এখন আমি সরাসরি মেসেজ বক্সের মধ্যে এটা আমি এভাবে দেখাতে পারবো না। আমি যদি এখানে নাম্বার লিখি NUMB এর নাম্বার, সে কিন্তু এখানে এরর দিচ্ছে, তাই না? এরর দিচ্ছে, আমাকে অবশ্যই এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমার প্রসেস কি, আমি একটা স্ট্রিং ভেরিয়েবল নিলাম str1 যেটা অলরেডি ছিল, দেন আমি এখানে লিখলাম হচ্ছে কনভার্ট ডট টু স্ট্রিং ব্র্যাকেট দিলাম হচ্ছে নাম্বার। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, দেখাতে চাই string1 যদি আমি দিই, তাহলে এখন আমি এটাকে যদি রান করি, রান করলে কি আসবে, যখন আমার এই বাটনে আমি ক্লিক করব তখন এখানে এই ভ্যালুটা দেখাচ্ছে, কিন্তু সেটা আসলে ওই নাম্বারটাকে লংটাকে সে কোথায় কনভার্ট করেছে, স্ট্রিং এ কনভার্ট করেছে, স্ট্রিং এ কনভার্ট করে সে আমাকে দেখাচ্ছে। এগুলো আসলে আপনারা প্র্যাকটিস করতে করতে আপনাদের বুঝতে বুঝতে আপনারা নিজেরাই অটোমেটিক্যালি বুঝে যাবেন কিভাবে হচ্ছে মেসেজ বক্স হচ্ছে নাম্বার শো করতে হয়। কয়েকভাবে করা যায়, যেমন আমার এখানে যে নাম্বারটা আছে, সেই নাম্বারটার জন্য আমার এখানে আমি যদি নাম্বার লিখি, নাম্বার লিখে আমি যদি আবার ডট দিই, ডট দিয়ে আমি যদি এখানে টু স্ট্রিং করে যদি এই ফাংশনটাকে যদি কল করি, তাহলে সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রেও স্ট্রিং এ কনভার্ট করা যাবে, যেটা একটু পরে মনে এখানে আছে, এই টু স্ট্রিং মেথড। এই মেথডের মাধ্যমে আমরা চাইলে এভাবে স্ট্রিং গুলাকে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এই টু স্ট্রিং মেথড কনভার্ট দিয়ে আমরা করতে পারি, অথবা এবার টু স্ট্রিং মেথড দিয়ে করতে পারি। আমি এখন আপনাদেরকে এই টু স্ট্রিং মেথডটা দিয়ে লিখে দেখালাম। নাম্বারের সাথে টু স্ট্রিং যদি আমরা লিখে দিই, তাহলে সরাসরি এই নাম্বারটা টু স্ট্রিং এ কনভার্ট হয়ে মেসেজ বক্সের মধ্যে শো করবে। দেখেন আমি এখন রান করলে, সাবমিটে ক্লিক করলাম, সরাসরি নাম্বারটা হচ্ছে এই মধ্যে দেখাচ্ছে 1 2 3। সো এই কয়েকটা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। এখন আমরা সরাসরি একটা কাজে চলে আসবো, ওয়ার্কিং উইথ ডেটা কনভার্সন। সো ওয়ার্কিং উইথ ডেটা কনভার্সন আমরা দেখবো আমাদের দুইটা নাম্বার থাকবে, সেই দুইটা নাম্বারকে যদি আমরা অ্যাড করি, অ্যাড এর মধ্যে ক্লিক করলে সামেশন যে রেজাল্ট টেক্সট বক্স আছে, সেই রেজাল্ট টেক্সট বক্সের মধ্যে এই ভ্যালুটাকে শো করবে। এই কাজটুকু হচ্ছে আমরা এখন এখানে এই যে আমরা কনভার্সন মেথডগুলো দেখছি, এটা ইউজ করে আমরা করব। সো আমাদের টার্গেট প্ল্যানটা কি সেটা আশা করি সবার বুঝা গেছে। আমি এই কোডগুলোকে আমি কমেন্টস করে দিচ্ছি, লাইনটাকে কমেন্টস করে দিচ্ছি, এটা আমাদের এখন আর দরকার নাই। এটাকে কমেন্টস করে দিলাম, এটা আমাদের দরকার নাই, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। এখন আমরা কাজ করবো হচ্ছে এই সামের মধ্যে। হ্যাঁ, ওকে, তো প্রত্যেকে একটু খেয়াল করি, আমরা প্রথমে নাম্বার 1 যে টেক্সট বক্স আছে, সেই টেক্সট বক্স থেকে হচ্ছে আমরা একটা ভ্যালু নিব। তার প্রথম থেকে যদি আবার ফর্মটা কিভাবে বানানো হয় একটু দেখাই। এটা তো অনেক আগেই দেখাইছি, আবার কি দেখাবো? আপনি ছিলেন না ক্লাসে? ছিলাম স্যার, মানে আমি ট্রাই করছি তো, আমার এখানে ফর্মটা আসে। এখন এভাবে দেখালে তো একটু প্রবলেম, সময়ের ব্যাপার স্যাপার আছে তো। ওকে, আমি আপনাকে আবার একটু বলে দিচ্ছি। আপনি যদি কোনো একটা লেবেল যদি নিতে চান, আমরা এখানে টুল বক্সে ক্লিক করে আমরা এখান থেকে লেবেল নিয়ে নিব, লেবেল। ওকে, সেই লেবেলে যখন আমরা ক্লিক করব, লেবেলে যখন আমরা একটা ক্লিক করবো, একটা সিঙ্গেল ক্লিক করব, তখন হচ্ছে তার রাইটে হচ্ছে কিছু প্রপার্টিজ দেখায়। সেই প্রপার্টিজ থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার গুলো চেঞ্জ করবো। আমরা কি চেঞ্জ করেছি, এখানে টেক্সট লেবেলের এখানে কি টেক্সটটা দেখাবে সেই টেক্সট আমরা এখানে চেঞ্জ করেছি, এবং আমরা লেবেল একটা নাম দিয়েছি ডিজাইন থেকে। ডিজাইনে গিয়ে যে নেমটা আছে, সেখানে ব্যাকএন্ডে আমরা কোডিং এর জন্য লেবেলে যদি কোনো নাম লেবেল যদি ইউজ করতে হয় কোডিং এর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা এই নাম ধরে হচ্ছে আমরা তখন ওই কোডের মধ্যে কাজ করব। আমরা আবার টুল বক্স থেকে কি করেছি, টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্স এখানে ক্লিক করলাম, এবং সেই টেক্সট বক্সের জন্য আবার প্রপার্টিজ গুলো এখানে শো করছে। আমরা এখান থেকে প্রপার্টিসে গিয়ে ডিজাইনে গিয়ে টেক্সট বক্সের নামটা আমরা চেঞ্জ করছি, যে ইনপুট নাম্বার 1 টেক্সট বক্স, এরপরে দিস হচ্ছে নাম্বার টেক্সট বক্স, এভাবে হচ্ছে আমরা চেঞ্জ করছি। এবং আমরা এখানে অন্যান্য যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে আমরা চেঞ্জ করব। হ্যাঁ, এই কাজটাই তো আমি করছি, তাই না? ওকে স্যার, আমার টুল বক্সটা তো স্যার এমটি আসছে, মানে টুল বক্সের মধ্যে কোনো ইয়ে আসে নাই, লেভেলের অপশন গুলো আসে না। এরকম খালি আসছে, এভাবে খালি আসছে। আপনি এখানে অল উইন্ডোজ ফর্মে ক্লিক করেন, এখানে অল উইন্ডোজ ফর্ম যেটা আছে, সে অল উইন্ডোজ ফর্মে ক্লিক করেন, তাহলে চলে আসবে। ঠিক আছে, কমন কন্ট্রোলের মধ্যে কিছু আছে, অল উইন্ডোজ ফর্মের মধ্যে ক্লিক করলে চলে আসবে।
বাম পাশে টুলবক্স আছে, সেই টুলবক্সের মধ্যে অল উইন্ডোজ ফরম্যাট ক্লিক করেন, অথবা আপনি যে প্রজেক্টটা নিছেন সেই প্রজেক্টটা ঠিক মতো নেওয়া হয়নি। আমি কিভাবে প্রজেক্ট নিতে হয় সেটাও কিন্তু ফার্স্টে দেখাই দিয়েছি, তাই না? ওকে মিস্টার রোল 26, আপনি কিছু বলবেন? বুঝি নাই, আরো বলেন। কোনটার কথা বলছেন? এই নাম্বার 1 এর এই টেক্সট বক্সের যে নামটা, এটার কথা বলছেন? না না না, কোনো সমস্যা নেই, একই দিলেও কোনো সমস্যা নাই। একই দিলেও সমস্যা নেই, কিন্তু এটা তো একই হবে না, তাই না? ইউজার লেভেলের নামগুলো থাকবে একরকম, আর কোডিং লেভেলের নাম থাকবে হচ্ছে এই ফরম্যাটে। এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে সবাইকে। কোডিং লেভেলের নামগুলো থাকবে হচ্ছে এই ফরম্যাটে, আমরা এই ফরম্যাটে। প্রথমটা হচ্ছে যে ছোট লোয়ার কেস, দেন পরের যে ইয়েগুলো থাকবে সেগুলো হচ্ছে আপার কেসে থাকবে। ওকে, এরপরে রোল 70 কি বলতে চাচ্ছেন? স্যার এই যে এখানে আপনার এই যে টোল যে ইয়েটা স্যার এটা চলে গেছে স্যার আমার, এটা আনবো কিভাবে স্যার? এটা চলে গেছে, এই হ্যাঁ, উইন্ডোতে যান, উইন্ডোতে এই এখানে গিয়ে টুলস আছে, দেখেন টুলস, উইন্ডো, কোথায় গেছে? হারাই গেছে। জি স্যার হারায় গেছে স্যার, ওই জায়গায় তিনটেই হারায় গেছে স্যার। কোনটায় হারাই গেছে? এই যে হারাই দিলাম, হারাই দিয়ে এখন এই দেখেন এগুলোর মধ্যে কোন একটা ইয়ের উপর রাইট বাটন ক্লিক করেন, দেখছেন? জি স্যার। ডিজাইন নামে কি রাইট স্যার? বাটন ক্লিক করলে এই টুলস গুলো চলে আসবে, সেই টুল গুলো তখন এখান থেকে সিলেক্ট করেন। যেমন এখানে আমি যদি, আসসালামু স্যার। হ্যাঁ বলেন। আমি তো আপনাদেরকে বলছি যে আপনারা কথা বলার সময় হ্যান্ড রেজ করে কথা বলবেন। এখন একজনের কোশ্চেন আনসার দিচ্ছে আর একজন সালাম দিচ্ছেন, তাহলে হবে? ওকে, এই 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 জায়গায় হচ্ছে আহ, অনেকগুলা টুল আছে, এখান থেকে আপনি কি খুঁজে পাইছেন এই না যে আমি কোশ্চেন স্যার করছেন? খুঁজে পাচ্ছি না স্যার। এখনো খুঁজে পান নাই না? এখানে ভিউতে যাই, ভিউতে গিয়ে টুলবারসে গিয়ে আসছে না, স্ট্যান্ডার্ড টুলবক্স, এই যে টুলবক্স, হ্যাঁ, এই টুলবক্সে যদি ক্লিক করি, এই টুলবক্স যদি না থাকে, এই টুলবক্স ভিউতে গিয়ে টুলবক্স যদি ক্লিক করি টুলবক্সটা চলে আসবে ভিউতে গিয়ে। এগুলো এখানে আছে, সবগুলো আছে, দেখছেন ভিউতে গিয়ে? স্যার স্যার তাহলে এই জায়গায় কি কি আমাকে লাগতেছে স্যার? টুল বক্স আর কি লাগতেছে স্যার? যেটা লাগতেছে সেটা তো আছেই, আপনারা অবান্তর কোশ্চেন করছেন কেন বুঝলাম না। আমি যেটা লাগতেছে সেটা আপনাদেরকে এনে দেখাচ্ছি তো, না আপনারা দেখেন কোনটা লাগতেছে। এগুলো তো ছোট বাচ্চাদের কোশ্চেন, এই যে খুঁজে খুঁজে বের করে না দেওয়া, এটা তো আপনি নিজে একটু সার্চ করে দেখলে বের করতেন। আমি এখন সার্চ করে বের করে এখানে বসেছি না, এগুলো তো আসলে মানে কোশ্চেনের মধ্যে পড়ে। আপনি বলেন, আপনি এগুলা, আপনি আপনি কোনোদিন কোনো অ্যাপস ইউজ করেন নাই? এখানে আপনি ঘাটাঘাটি করলে তো অবশ্যই পাবেন। আপনার যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি কাজ করাচ্ছি, যখন আর লাগবে তখন এটা খুঁজে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এর আরেকজন কি কোশ্চেন করতে চাইছেন? কোশ্চেন করেন, রোল রোল 36। স্যার আমার হচ্ছে ওই ফর্মটাই মানে আনতে পারতেছি না স্যার, যেটার মধ্যে হচ্ছে লেভেল গুলো কাজ করছে না, ফর্মটা আসতেছে না। আমি হচ্ছে ওই যেভাবে বলছেন এইভাবে ক্রিয়েট করছি স্যার। এইভাবে ক্রিয়েট করছেন আর আসতেছে না, তাহলে এখন আমি যেভাবে বলছি এভাবে ক্রিয়েট করলে তো আসার কথা, তাহলে আসতেছে না কেন? আপনি তো আমাকে বলছেন যে স্যার আপনি যেভাবে করছেন এভাবে করছি, তাইলে তো হ্যাঁ আসতেছে না, স্যার। তাহলে আসবে না কেন? আপনি বলেন যে স্যার হয়তো বা কোনো এক জায়গায় ভুল হয়েছে, আপনি বলেছেন স্যার আপনি যেভাবে করছেন এভাবে করছি, আসতেছে না, তাহলে এবার স্যার আসবে না কেন? তাহলে আমার আসছে আপনার আসতেছে না, এটা কেন হচ্ছে তাহলে বলেন? স্যার একটু আমার কম্পিউটার নিয়ে যদি একটু দেখাই দিন স্যার। বুঝি নাই। স্যার
মানে একটু যদি আবার দেখাই দিতেন কোনটা পুরো প্রথম দিকে। এখন আমি যদি আবার আবার আপনাদেরকে যদি প্রিভিয়াস গুলো যদি রিপিট করি তাহলে আমরা কি সামনে আগাতে পারবো? এই দেখেন ফাইলে গিয়ে নিউতে যান, নিউতে গিয়ে একটা প্রজেক্টে যান, প্রজেক্টে গিয়ে এখানে দেখেন সি শার্প, এখান থেকে দেন উইন্ডোজ, এখান থেকে দেন হচ্ছে ডেস্কটপ, দেওয়ার পরে এই ফার্স্টে যেটা আসবে উইন্ডোজ ফর্ম ডট অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করেন। দেন নেক্সটে ক্লিক করলে প্রজেক্টের নাম আসবে, সেই প্রজেক্টের নামগুলো এখানে দিবেন, দিয়ে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি চলে আসবে। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এই কাজটুকু একটু দেখি, এই কাজটুকু দেখি আগে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, হ্যাঁ। ওকে, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমাদের টার্গেট প্ল্যানটা হচ্ছে দুইটা নাম্বার হচ্ছে আমরা ইনপুট নিব, সেই দুইটা নাম্বার ইনপুট নিয়ে আমরা সামেশন দিয়ে রেজাল্ট শো করব, এটা হচ্ছে আমাদের টাস্ক। হ্যাঁ, দুইটা নাম্বার ইনপুট নিব, দুইটা নাম্বার ইনপুট নিয়ে আমরা তার যোগফল হচ্ছে রেজাল্ট টেক্সট বক্সের মধ্যে আমরা দেখাবো। আচ্ছা, এর জন্য আমরা ঘটনা ঘটবে কোন বাটনে? সাম বাটনে। ঘটনা ঘটবে কোন বাটনে? সাম বাটনে। আমি সামের মধ্যে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর সামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখানে আসলো। এই ফাংশনের মধ্যে হচ্ছে মূলত আমি করতে বলি। আচ্ছা, এখন আমি এর জন্য হচ্ছে আমাকে দুইটা ভ্যালু নিতে হবে, তাই না? টেক্সট বক্সের মধ্যে দুইটা ভ্যালু আসবে, তো এই দুইটা ভ্যালু যে আসবে সেই ভ্যালু গুলার জন্য আমাকে দুইটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আসলে ওই ডাটাগুলো থাকবে। তাহলে আমি এখানে ধরেন ইন্টিজার নাম্বার 1 নিলাম এবং নাম্বার 2 নিলাম। আমাদের রেজাল্ট থাকবে, রেজাল্টের জন্য একটা ভেরিয়েবল লিখলাম। এখন আমি যদি লিখি নাম্বার 1 ইকুয়াল, অর্থাৎ নাম্বার 1 এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কোত্থেকে আসবে? ইনপুট নাম্বার 1 টেক্সট বক্স থেকে, টেক্সট বক্স ডট টেক্সট। ফরম্যাটটা হচ্ছে এভাবে, নাম্বার 1 টেক্সট বক্স ডট টেক্সট। এখন নাম্বার 1 টেক্সট বক্স ডট টেক্সট থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কি স্ট্রিং নাকি হচ্ছে ইন্টিজার টাইপের? কে বলতে পারবেন যে ভ্যালুটা আসবে সেটা কি হিসেবে আসবে? স্ট্রিং। ওকে, ভেরি গুড, এটা আসবে হচ্ছে স্ট্রিং হিসেবে। এখন এই স্ট্রিংটা কি আমি নাম্বার 1 এর মধ্যে রাখতে পারবো? না স্যার, না স্যার, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, তাহলে আমাকে এটা কনভার্ট টু করতে হবে স্যার। আমি এখন এটাকে করে দিলাম কনভার্ট ডট টু ইন্টিজার। কাকে কনভার্ট করব? এই নাম্বার 1 টেক্সট বক্সের মধ্যে যে টেক্সট আসবে সেই টেক্সটটাকে আমি কনভার্ট করব। তাহলে একটা নাম্বার চলে যাবে কোথায়? নাম্বার 1 এ। ওকে, একইভাবে ঠিক নাম্বার 2 ইকুয়াল convert dot to integer 32 number 2, sorry, আমি এখানে দিব টেক্সট বক্সে না, নাম্বার 2 টেক্সট বক্স ডট টেক্সট। তাহলে কি হলো? নাম্বার 1 এর মধ্যে একটা ভ্যালু আসবে, নাম্বার 2 তে একটা ভ্যালু আসবে। ওকে, দেন এখন আমি কিছু অপারেশন চালাচ্ছি, রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে এখন রেজাল্টের মধ্যে কি আছে? ওই যে দুইটা নাম্বার আমি নিয়েছি সেই দুইটা নাম্বারের যোগফল আছে। এখন আমার টার্গেট হচ্ছে কোথায় রেজাল্টটা শো করা। আমাদের এখানকার যে একটা টেক্সট বক্স আছে, যে টেক্সট বক্সের নাম হচ্ছে রেজাল্ট টেক্সট বক্স, তাই না? তাহলে এই দুইটা যোগ করে সামে যখন ক্লিক করবো রেজাল্ট টেক্সট বক্সে শো করবে। তাহলে আমরা এখন লিখতে পারি রেজাল্ট টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল রেজাল্ট। যদি এটা লিখি এখানে একটা এরর দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? এখানে কি লেখা আছে? লোকাল ভেরিয়েবল। রেজাল্ট টেক্সট বক্স ডট টেক্সট এর মধ্যে আসলে আমরা সরাসরি রেজাল্টকে রাখতে পারবো না, এটাকে আমরা কনভার্ট করতে হবে কোথায়? স্ট্রিং এ। তাহলে স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমরা কনভার্ট ক্লাস ইউজ করতে পারি, অথবা এটার সাথে আমরা ডট টু স্ট্রিং দিয়ে আমরা ইউজ করতে পারি, এভাবে ইউজ করতে পারি, অথবা কনভার্ট ক্লাস দিয়ে কনভার্ট করে আমরা ইউজ করতে পারি। তাহলে এখন আলটিমেটলি আমার কি হচ্ছে? আমি যখনই সাবমিট বাটনে ক্লিক করবো আমার এই কোডটুকু রান হচ্ছে। কোডের মধ্যে কি আছে?
দুইটা ডাটা টাইপ, তিনটা ডাটা টাইপ ডিক্লেয়ার করা আছে ইন্টিজারে, এবং আমরা এখানে নাম্বার 1 কে ইন্টিজারে কনভার্ট করে নিলাম এখান থেকে নিয়ে, নাম্বার 2 তে এই নাম্বার 2 টেক্সট বক্স থেকে ভ্যালু নিয়ে এখানে কনভার্ট করে দিলাম, দেন রেজাল্টের মধ্যে নাম্বার 1 প্লাস নাম্বার 2, দেন রেজাল্ট টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়াল যে রেজাল্ট আছে সেটাকে আমি স্ট্রিং কনভার্ট করব। সিম্পল ছোট একটা কোড আমি রান করলাম। এখন আমি যদি এখানে লিখি 10 এবং এখানে লিখি যদি 20 এবং আমি সামে যদি ক্লিক করি তাহলে রেজাল্টের কত আসার কথা? 30 30 আসতেছে। জি স্যার। আমি 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 যদি এখন সাপোজ এখানে দিলাম 234, এখানে দিলাম হচ্ছে 200, আমি ক্লিক করলে সেই রেজাল্ট এখানে চলে আসবে। সো এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছেন একদম ক্লিয়ারলি? তারা একটু জি হ্যান্ড স্যার, স্যার আমি বুঝছি স্যার। যারা বুঝছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। মানে এই ছোট এই অংশটুকু যারা যারা বুঝছেন একদম প্রথম থেকে এখন পর্যন্ত, এই ছোট অংশটুকুর যে কাজটুকু যারা যারা বুঝছেন তারা একটু হ্যান্ড রেজ করেন, একটু দেখি। যারা বুঝছেন তারা হ্যান্ড রেজ করেন, যারা বুঝেন নাই তাদের সাথে আমি একটু কথা বলবো আর কি র্যান্ডমলি। ওকে, রোল 53 তৌহিদুর রহমান আছেন? রোল 53 তৌহিদুর রহমান। রোল 53 আছেন তৌহিদুর রহমান? না বললে তো হবে না, কথা তো বলতে হবে। রোল 25 দেলোয়ার আপনি আছেন? 17 বেচে 25 দেলোয়ার। জি জি স্যার। আচ্ছা, আপনি বুঝছেন আমি যে এতটুকু অংশ আপনাদেরকে বুঝাইছি এই কোডের? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, মোটামুটি অনেকেই বুঝছেন বাট অনেকেই বুঝেন নাই। তো যারা বুঝতেছেন না আসলে আপনারা যারা বুঝছে তাদের সহযোগিতা নিতে পারেন আর কি। আপনারা আপনারা অলরেডি গ্রুপ করছেন, তো সেক্ষেত্রে অবশ্যই গ্রুপ ওয়াইজ আপনারা নিজেরা কাজ শুরু করে দিবেন। আমি যে অংশটুকু আপনাদেরকে ক্লাসে বোঝাচ্ছি, 3 জনের মধ্যে যদি একজন বুঝে থাকেন তাহলে বাকিদের 2জনকে বোঝানোর দায়িত্ব ওই একজনকে নিতে হবে, অথবা নাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজগুলো নিয়ে আগাইতে পারবো না। আমি তো আজকে লেকচারে অনেকগুলো কন্টেন্ট নিয়ে পড়ছিলাম, যেগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন দেখতেছি হচ্ছে আসলে আমি মনে হয় না আর সামনে আগাতে পারবো, যে ক্লাসটা মানে এখানে শেষ করতে হবে আর কি। তো এখন আপনাদের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে, আপনারা প্রত্যেকে এখন কাজটা একটু বুঝে নেন। আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমি এখানে একটা বাটন ক্রিয়েট করছি। বাটনের নাম কি? সাম বাটন স্যার। সাম। ওকে, আপনারা যে কাজটা করবেন, সাম স্যার। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনারা এখানে আরেকটা বাটন দিবেন, জি স্যার। এরপরে আরেকটা বাটন নেবেন, জি স্যার। দেন আরেকটা বাটন নেবেন। জি স্যার। ওকে, 4টা বাটন নিলাম এবং আরেকটা বাটন নিব, 5টা বাটন। এই 5টা বাটন, এই বাটনের নামটা হবে, একটা নাম হচ্ছে সাম, সো এটার নাম হবে সাবট্রাক্ট, সংক্ষেপে সাব লিখলাম। এটার নাম দিব হচ্ছে MUL, মাল্টিপ্লিকেশন। এটার নাম দিলাম হচ্ছে ডিভিশন। এটার নাম দিলাম হচ্ছে মড, মানে মডুলাস। তো আপনাদের যে কাজ হবে, আপনারা প্রত্যেকে এখান থেকে 2টা নাম্বার ইনপুট দিবেন, আমি যেভাবে করছি এইভাবে। সামে যখন ক্লিক করব রেজাল্টের মধ্যে সামটা চলে আসবে, যখন সাবে ক্লিক করব রেজাল্টের মধ্যে সাবট্রাক্টটা চলে আসবে, যখন মাল্টিপ্লিকেশনে ক্লিক করব রেজাল্টের মধ্যে মাল্টিপ্লিকেশন চলে আসবে, যখন ডিভিশনে ক্লিক করব রেজাল্টের মধ্যে ডিভিশন চলে আসবে, যখন মোড ক্লিক করব তখন মোডের মধ্যে রেজাল্ট চলে আসবে। কিভাবে করবেন সেটা আর আমি আপনাদেরকে বলবো না, আমি যে কাজটুকু করাইছি এই কাজের মধ্যে সলিউশনটা আছে। কিভাবে তাও একটু হিন্টস দিয়ে দিই। সাম, সামের মধ্যে ডবল ক্লিক করলে সামের কোড আসে,
তাহলে আপনারা কি করবেন, সাবের মধ্যে ডবল ক্লিক করে এখানে কিছু কোড আপনাদেরকে লিখতে হবে। মাল মালের মধ্যে ক্লিক করে আপনাদেরকে কিছু কোড লিখতে হবে। ডিভিশনে ক্লিক করে কিছু কোড লিখতে হবে। মোডে ক্লিক করে কিছু কোড লিখতে হবে। তো এটা কি কঠিন কাজ বলেন? না স্যার, কঠিন কাজ না স্যার। তাহলে এটার জন্য সময় কতক্ষণ লাগবে আপনারা বলেন? স্যার আর এর মধ্যে স্যার নামাজের সময়টা স্যার একটু include করে নেবেন। কনসিডার করতে হবে অবশ্যই, তা তো অবশ্যই। তাহলে আমরা কতক্ষণ সময় দিতে পারি? সন্ধ্যা 7টা? স্যার 7:40। সন্ধ্যা 7টা পর্যন্ত দিলে হবে? স্যার 7:30 জি পর্যন্ত স্যার। দেন স্যার, 7:30 পর্যন্ত দেন স্যার। স্যার কারণ ওই যে মাগরিবের নামাজ আছে স্যার। রাতে একটা ক্লাস আছে না, রাতে একটা ক্লাস আছে তো। তো আপনাদের টাইমটা সন্ধ্যা 7টা পর্যন্ত। আসলে এই কাজটুকু করতে আপনারা যদি এতক্ষণ পর্যন্ত কাজগুলো বুঝে থাকেন বা করে থাকেন, এই কাজটুকু করতে আপনাদের 15 মিনিটের বেশি সময় লাগার কথা না। আমি জি স্যার। আপনাদের 7টা পর্যন্ত সময় দিয়ে আমি একটা অ্যাসেসমেন্ট ওপেন করে দিচ্ছি। আপনারা আপনাদের প্রজেক্টের ফাইলটা এভাবে আগের মতো জিপ করে আপনাদের রোল নাম্বার দিয়ে সেখানে আপলোড করবেন। সন্ধ্যা জি স্যার। 7টা পর্যন্ত আমি ডেডলাইন দিচ্ছি, জাস্ট এইটুকু কাজ, আর কিছু না। আপনার একটা ফর্ম হবে, সেই ফর্মের মধ্যে 2টা নাম্বার ইনপুট নেবেন, আর এই 2টা নাম্বার ইনপুট নিয়ে যখন এই বাটনে ক্লিক করবো রেজাল্ট এখানে আসবে, যখন এই বাটনে ক্লিক করবো রেজাল্ট এখানে আসবে, যখন এই বাটনে ক্লিক করবো রেজাল্ট এখানে আসবে, যখন এটাতে ক্লিক করবো এখানে আসবে, যখন এটাতে ক্লিক করবো এটা, জাস্ট এতটুকু কাজ আপনাদের করতে হবে। স্যার 4টা। একটা আগে ছিল, বাকি আরো 4টা এড করছি। সাবট্রাকশন কিভাবে করতে হয়, মাল্টিপ্লিকেশন করতে হয়, ডিভিশন কিভাবে করতে হয়, মডুলাস কিভাবে করতে হয়, আপনারা কোডটাই জানেন। কি জিপ করে দিলে চলবে স্যার? ফোল্ডারটাকে জিপ করে সেই ফোল্ডারটাকে হচ্ছে আপনারা আপলোড করবেন। স্যার আপনি এই যে সামের ডিসপ্লে নেমটা কি দিছেন ওটা যদি একটু দেখাইতেন, এই যে নিচে ডান সাইডে প্রপার্টিসে। হ্যাঁ ডিসপ্লে নেমটা সাম দিয়েছি, টেক্সটের মধ্যে সাম, অ্যাপিয়ারেন্স এর মধ্যে। এটা তো টেক্সট, আর ডিসপ্লে নেমটা ডিসপ্লে নেম বলতে কোডের যে নেমটা, ডিজাইন নেম, হ্যাঁ সেটা হ্যাঁ সামেশন বাটন দিয়েছি। আপনারা সাবট্রাকশন সামেশন বাটন দিবেন, মাল্টিপ্লিকেশন বাটন দিবেন, ডিভিশন বাটন এখন দিবেন। স্যার আমার প্রশ্ন ছিল এই যে আপনি ফার্স্টে সামেশন লিখছেন সব ছোট হাতের আর বাটনের বিটা দিছেন বড় হাতের, এটা কি হ্যাঁ, আমাদের এটা মেইনটেইন করতে হবে? হ্যাঁ, এটা মেনটেন করবেন আপনারা। এটা মেনটেন না করলে হবে কি, মনে করেন আমি এখানে বিটা ছোট হাতে দিয়েছি, তাহলে আপনি বলেন এটা ধরা কি চোখের মধ্যে ইজি আসলে এখানে কি হচ্ছে? আপনি যখন রিয়েলি সফটওয়্যার যখন ডেভেলপ করবেন তখন আপনাকে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। তো স্যার এই যে এসটাও যদি বড় হাতের দিই না, সামেশন? এস বড় হাতে দিবেন না, এটা তার ফরম্যাট, প্রথমটাকে ছোট হাতে দিয়ে পরেরগুলো হচ্ছে বড় আচ্ছা হাতে। ঠিক আছে স্যার, ক্লিয়ার। তো ঠিক আমরা আছে, আপনারা আমি জমা তো আমি বলবো স্যার। ক্লাসরুমে হচ্ছে লিংক ওপেন করে দিচ্ছি। আপনারা প্রত্যেকে 7টার মধ্যে হচ্ছে আপনাদের এই কাজটুকু করে আপনারা সাবমিট করবেন, এবং আপনাদের যতটুকু শেখানো হয়েছে এর উপর রিপোর্ট হবে, এবং আমি আপনাদের লেকচার শিট এখন আপলোড করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। কিছু বলবেন? স্যার না এটা স্যার, সালাম দিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসরুমে এখনই ওপেন করে দিচ্ছি।